হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের ফারাবি স্টোরি ইউটিউব চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বস, কেন জানি আমার সন্দেহ হচ্ছে এই আর্মি কমান্ডোর মধ্যে যে কোনো একজন আমাদের ছেলেদেরকে মারছে। দেখছেন না, যেই ধরা পড়ছে তাদের হাতে আমাদের যে কোনো উপায় ছাড়িয়ে নিল, পরের দিন খবর আসে সে মারা গিয়েছে। হ্যাঁ, তুই কথাটা একদম ঠিক বলেছিস। আমিও লক্ষ্য করেছি, কিন্তু কিছু বলতে পারছি না। কিভাবে বলবো? হাতে তো কোনো প্রমাণ নেই। তাহলে এখন কি করা যায়? কিছুই তো বুঝতে পারছি না। এভাবে যদি এক এক করে সবাই খতম হতে থাকে, তাহলে আমার এই সাম্রাজ্য তো নিমেষের মধ্যেই সব ধুলোয় মিশে যাবে। আমি বলতে যাচ্ছি কি স্যার, যেভাবেই হোক আমাদের তাদের বের করতেই হবে। কে এই কমান্ডো যে আমাদের সব ছেলেদেরকে মারছে এভাবে। আর বিশেষ করে স্যার, আমাদের একজনের সন্দেহ হচ্ছে, বাট ও ওরকম মনে হয় না। হাওয়া কিন্তু ও যতগুলো মিশনে গিয়েছে সবগুলো কমপ্লিট করেই তবে ফিরেছে। কিছুদিন আগে শুনেছি যে রাঙ্গামাটি আমাদের দেশের কয়েকজন আর্মিরকে আটকা পড়েছিল। তাদের 100 জনকে ওই চীনের কর্মী ধরে রেখেছিল। সেখানে শুধু স্বাধীনতা আর তার বন্ধুনতা গিয়ে 100 জনকে মেরে সেখান থেকে সব সব আর্মি জন 4কে নিয়ে ধরে আসছে। ইমরান শিকদারের চামচা আর তার ডান হাতের কথা শুনে ইমরান শিকদারের মাথায় চিন্তার ছাপ স্পষ্ট দেখা দিল। ইমরান শিকদার ভাবতে লাগে, একা যদি 100 জনকে মেরে ফেলে বন্ধুরা মিলে, আর তাদের কোনো ক্ষতি করতে পায়নি, ওদের সামনে তো 1000 জনও কোনো বিষয় না। এইসব ভাবতে লাগে ইমরান শিকদার। সিগারেটের শেষ অবধি ফেলে দিতে দিতে বলে, দেখ, যারা 5 জন মিলে 100 জনকে মেরে ফেলতে পারে, আর 100 জন মিলে 5 জনের কোনো ক্ষতি করতে পারে না, তুই তাদের সামান্য কিছু মনে করিস না? ওরা অসামান্য কিছু। তাই বলে কি এইসব নিয়ে বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ থাক? আর আমাদের সবাইকে সতর্ক হতে হবে। ওরা কিভাবে ইনফরমেশন পায় সেই সব লিঙ্কগুলো বন্ধ করে দিতে হবে। আর ধীরে ধীরে সবকিছু গুটিয়ে এই দেশ থেকে পালাতে হবে। বুঝতে পারছি বস, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি সব দেখে শুনে রাখবো। আর আজকে রাতে তো আমাদের একটা বড় শিফট রাশিয়া থেকে আসবে। যে ইউরেনিয়ামগুলো বাংলাদেশের বর্ডারের পার করে যদি কোনোভাবে মালয়েশিয়ায় পাঠিয়ে দিতে পারি, তাহলে আমরা প্রায় 100 কোটি টাকা পাবো। আরে টেনশন করবো না, কি করবে? 100 কোটি টাকার ডিল। আর ওর মধ্যে ইউরেনিয়াম আছে প্রায় 100 বিলিয়ন কোটি টাকার। যদি কিছু হয়ে যায়, তাহলে আন্ডারওয়ার্ল্ডের সব ডন আমাকে মেরে ফেলবে। ভাববে তারা যে আমি এত কোটি টাকার মাল দেখে লোভ সামলাতে পারি নাই। তাই বলি কি, যেভাবেই হোক এই দিনটা কোনোভাবে যেন মিস্টেক না হয়। তাহলে কিন্তু আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাবে, আর জীবন নিয়ে বাঁচতে পারবো না। ঠিক আছে বস, আপনি কোনো টেনশন নিয়েন না। তারপর ইমরান শিকদার গোডাউন ঘর থেকে বের হয়ে এই পাশ ওই পাশটাকে শুনশান নীরবতা দেখে তারপর গাড়ি করে গোডাউন ঘর থেকে বের হয়ে আসে। অন্যদিকে যে তার প্রত্যেকটা নজর একজনের চোখে ধরা পড়ে গেল, এইটা সে বুঝতে পারে না। স্বাধীন, আজকে কনফার্ম ডিল হবে, অনেক অনেক টাকা। তাই যেভাবেই হোক আমাদের এই দিনটা নষ্ট করে দিতেই হবে। আর ওর মধ্যে ইউরেনিয়াম আছে, আর ওইটা মালয়েশিয়া যাবে। আমি আজকেই ইমরান শিকদারের গোডাউন ঘর থেকে বের হয়ে যেতে দেখলাম, আর গোডাউন ঘরের মধ্যে লাগিয়ে রাখা সিসি ক্যামেরা আর মাইক্রোফোনে স্পষ্ট ছবি দেখেছি এবং শুনেছি। কি বলছিস তুই? সত্যি বলছিস? শালা এতদিন ধরে অন্যায় করে গেছে দেশের মধ্যে দিয়ে, ভিন্ন ভিন্ন দেশে অবৈধ মালামাল ডেলিভারি করেছে, বিনিময়ে অনেক টাকা পেয়েছে। শালাকে আজকে ভাগ মতো ধরেছি। আর শোন, সবাইকে খবরটা জানিয়ে দে, চট্টগ্রাম বন্দরে সব কিছু আটকে ফেলবো। আর রেডি হয়ে নে, আমাদের এখন বের হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের গুপ্ত গুহা থেকে আমি সব কিছু নিয়ে গাড়ি করে তোর বাসার সামনে এসে কল দিলেই নেমে আসিস। আর সবাইকে আমি এখনই বলছি। ঠিক আছে। কথাটা বলে যেই না স্বাধীন পিছনে ফিরতে যাবে, অগ্নি দেখতে পায় তার বোন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন অবাক হয়ে যায়, ভীত হয়ে যায়। আরে আপু, তুই এত রাতে আমার রুমে? এত ঢং করতে হবে না। আগে এটা বল, এত রাতে উপুর হয়ে শুয়ে মনোযোগ দিয়ে কার সঙ্গে কথা বলছিলি? না মানে আপু, জরুরি একটা কল এসেছে। সব বন্ধু মিলে গ্রুপ স্টাডি করে একটা প্রজেক্ট দিয়েছে, ওইটা তৈরি করতে হবে যেভাবেই হোক আগামী 2 দিনের মধ্যেই।
তাই এখন বাসা থেকে বের হতে হবে। তাই ওরা ফোন দিয়েছিল, কথা বললাম। ও আচ্ছা, তা বুঝতে পারছি। কিন্তু একটা বিষয় আমার কেমন যেন খটকা লাগে। দিন দিন তো চালচলন আর শরীরের কেমন যেন পরিবর্তন। শরীরগুলো ফুলে গেছে, মনে হয় জিম করিস। আর ঠিক আগের মতো বাসায় থাকিস না, বাসায় না আসিস। রাতে বললে বলিস বন্ধুদের সঙ্গে ছিলি, আড্ডা দিয়েছিলিস, এইটা করছিস ওইটা করছিস, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিস। আচ্ছা, আমি তো তোর বোন, সত্যি করে বলবি? স্বাধীন উঠে তার বোনের কাছে গিয়ে দুহাত দিয়ে গাল ধরে মিষ্টি কণ্ঠে বলতে লাগে। আপু, তোমাদের কাছ থেকে কি লুকাবো বলো? বাবা মা মরে যাওয়ার পর তুমি আমাকে এত বড় করেছো, তোমার কাছ থেকে লুকানোর কিছুই নেই। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, তোমার ভাই কখনো কোনো খারাপ কাজ করে না, আর খারাপ কাজের সঙ্গে জড়িত নয়। মনে রাখবে, আমি যাই করি ভালো কিছুই করব, তোমার নাম নষ্ট হবে না। আমি জানি তো আমার ভাই কখনো খারাপ কাজ করতেই পারে না, আর খারাপ কাজে পোস্ট হয় দেবে না। কিন্তু তারপরও অনেক ভয় হয়, বুঝতেই পারছিস তুই। আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন তুই। আর তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি জীবিত থেকেও মরে যাব। আমার বিষয়টা ভেবে নিস। স্বাধীন সামিয়াকে ছেড়ে দিয়ে ব্যাংকগুলো গোছাতে লাগে। সামিয়া খাটের উপর বসে থেকে স্বাধীনের ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। স্বাধীনের ব্যাংক গোছানো শেষ হলে সামিয়া অর্থাৎ স্বাধীনের বড় অপুর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, বয়স তো আর কম হলো না, একটা বিয়ে করে নিলেই তো পারো। দুলাভাইকে দেখার অনেক শখ নাকি? তোমার আগে আমি বিয়ে করে ফেলবো। স্বাধীনের কথা শুনে সামিয়া রেগে স্বাধীনকে মারার জন্য ধাওয়া করলো। স্বাধীন রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো। দরজায় দাঁড়িয়ে সামিয়া বলতে লাগে, কই যাচ্ছিস তুই? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। বিয়ে করবি, আর আমার বিয়ে নিয়ে তোকে এত ভাবতে হবে না। তুই প্রতিষ্ঠিত হবি, তারপর আমি বিয়ে করব। না হলে আমার জামাই আবার তোকে দেখতে পারবে না। তখন তোকে সামলাবো না তোর দুলাভাইকে? আমাকে তোমার সামলাতে হবে না। আমাকে সামলানোর জন্য তোমার কিউট ছোট ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, ও যথেষ্ট। তুমি তোমার ভবিষ্যৎ জামাইয়ের দিকে নজর দাও। আর এটাও একটা কথা, তোমার মতো দজ্জাল মেয়েকে আবার কে বিয়ে করবে? আমাকে দেখতে হবে কোনো ল্যাংড়া ঘোড়া রিক্সাওয়ালা চাচাকে পাই কিনা। স্বাধীনের কথা শুনে সামিয়া আরও রেগে যায়। স্বাধীন মুখ ভেঙচি দিয়ে গাড়িতে উঠে বসে। স্বাধীনের বন্ধু গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। গাড়ি চালাতে চালাতে স্বাধীনের বন্ধু স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরে, তোর কি আপুকে না রাগালে ভাত হজম হয় না নাকি? যখনই তোকে নিতে আসি তখনই দেখি তুই আপুর সঙ্গে রাগারাগি করিস, না হলে এভাবে আপুকে রাগিয়ে দিচ্ছিস। তখনই পেছন থেকে স্বাধীনের আর একটা বন্ধু বলে ওঠে, আরে হাতারাম, তুই এটা বুঝবি না। আসলে ওদের ভাই বোনের মধ্যে অনেক ভালো সম্পর্ক, তাই ওরা দুজনের সঙ্গে এমন ব্যবহার করে। আসলে ওরা মজা করে, সিরিয়াস কিছু না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর আমি তো বুঝতেই পারিনি। হয়েছে, তোকে আর এত কিছু বুঝতে হবে না। এখন সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা, খুব দ্রুত যেতে হবে। আর আমার বন্দরে থাকা লোককে ফোন দিয়েছিলাম, শুনেছি যে সিট এসেছে, যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। আনুমানিক রাত 3টার সময় গাড়ি চলে আসবে। এখন সিলেটে আছে। তারপর স্বাধীনের বন্ধু মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগে। স্বাধীন ল্যাপটপ ওপেন করে সব বুদ্ধি দিতে লাগে কে কোথায় থাকবে কি করবে। গাড়ি চালাতে চালাতে স্বাধীনের বন্ধু সব কিছু দেখতে লাগে। সব কিছু দেখানো হলে সব অস্ত্র শস্ত্র রেডি করতে লাগে। সবাই তাদের পোশাকাদি পরিধান করে নেয় বলে প্রয়োগ টুইটার হেলমেট সব কিছু। একটু পর তারা চট্টগ্রাম বন্দরে চলে আসে। অপেক্ষা করতে লাগে ঘড়ির দিকে তাকিয়ে। দেখে রাত 2টা বাজে। প্রায় 2:40-এর দিকে একটা বড় কন্টেনার ভর্তি গাড়ির ভিতরে প্রবেশ করে স্বাধীন আর তার বন্ধুরা। বুঝতে পারে যে এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম, তাই তারা গাড়ি থেকে নেমে যায়, যে যার পজিশন নিয়ে নেয়। অন্যদিকে শোন, বস কিন্তু ফোন করে বারবার বলে দিয়েছে আমরা যেন সতর্ক হয়ে কাজ করি। আর সবাইকে পজিশন দেখিয়ে দিয়েছিস নাকি? যে পর্যন্ত জাহাজ সিট থেকে না ছাড়বে ওই পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই। বলেছে এইবার যদি কিছু হয় তাহলে আমাদেরকে তো মারবে, সঙ্গে আমাদের পরিবারকেও একদম মেরে ফেলবে। মনে রাখিস কথাটা।
আর মন দিয়ে কাজ করিস। বস, সেটা বুঝতে পারছি, কিন্তু ওরা কোথায় থেকে গুলি করে সেটাই বুঝতে পারি না। আর কি যেন গুলি করে, পিঁপড়ার মতো শরীরে একটা কামড় দেয় আর অজ্ঞান হয়ে যায়, কিছুই মনে থাকে না, জ্ঞান ফিরে সকালবেলা। এর জন্যই তোকে বলেছি যে সবাইকে স্নাইপার নিয়ে পজিশন মতো দাঁড় করিয়ে দিবি, বুঝলি? যেন ওরা যেই কোনো জায়গায় বসে আমাদেরকে গুলি করুক না কেন, আমরা যেন বুঝতে পারি আর ওদেরকে মেরে ফেলতে পারি। তা তো করেছি বস, সবাইকে স্নাইপার দিয়ে দাঁড় করিয়ে রেখেছি আর পুরো শিপটাকে গার্ড দিয়ে দাঁড় করে দিয়েছি। একটা পিঁপড়াও ভিতরে প্রবেশ করতে পারবে না। হয়েছে, তোকে আর এত বড় বড় কথা বলতে হবে না। এখন তাড়াতাড়ি এই কন্টেনারটা জাহাজে লুট কর, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি ভালো, চিন্তামুক্ত হতে পারবো। এইবার যদি কিছু হয় তাহলে আমাদের শেষ, বসের সব থেকে বড় ডিল এইটা। বলছি না বস, এবার যেভাবে সিকিউরিটি দিয়েছি একটা পিঁপড়াও প্রবেশ করতে পারবে না, সেখানে তো মানুষ। ঠিক তখনই উপর থেকে দড়ি দিয়ে নিচে নামে স্বাধীন। সবাই অবাক হয়ে যায়, বন্দুক তাক করে স্বাধীনের দিকে। স্বাধীন মাটিতে পা ফেলে হাসতে হাসতে বলে, হা 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 হা, কি বলছিস তুই? পিঁপড়া আসতে পারবে না ভিতরে? তাহলে তো আমি পিঁপড়া না রে, আমি মানুষ। আর তোর সিকিউরিটি দেখে ওরা ঘুমাচ্ছে, ঘুমের ঔষধ খাইয়ে দিয়ে এসেছি, এখন তোদেরকেও দেব ডোজ। কে তুই? প্রত্যেকবার আসিস, আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিয়ে যাস। তোর মাস্কটা একবার খুল দেখি, তুই কে? তোর সাহস কত? আমার সাহস তোকে দেখতে হবে না, তুই পিছনের দিকে তাকালেই সব বুঝতে পারবি। স্বাধীনের কথা শুনে ছেলেটা পিছনের দিকে তাকায়, দেখে সবাই দৌড় লাগিয়েছে। সঙ্গে রনিও ছেলেটা ভয় পেয়ে যায়, ভয়ে দুই পা কাঁপতে লাগে। পিছন থেকে ছেলেটা বারবার বলতে লাগে, বস কই যান? আমার একলা ফালাইয়া আমারও তো এই হালারা মেরে ফেলবে। এতদিন তো গুম পাড়ায় রাখছে, এখন যে কথা বলেছি এখন তো চিরদিনের জন্য গুম পাড়ায় দিবে। কই যান বস? আমারে নিয়ে যান বস। শালা, তোকে বলেছিলাম ভালোভাবে নজরদারি দিতে, আরে কাদেরকে রেখে আসিস? এত বড় একটা মানুষ এসেছে, কেউ টেরেই পেল না, আর আমাদের কোনো ইনফরমেশন দিল না। এখন বড় বড় কথা বলছিস? আর তোকে এত বাল পাকড়ামি করতে কে বলেছে? কে এত কথা বলতে বলেছে? এখন বস কেমন লাগে? আগে নিজের জীবনটাকে বাঁচাই। ছেলেটা ভয় ভয় সামনের দিকে তাকায়। ছেলেটার দিকে তাকিয়ে স্বাধীন বাঁকা হাসি দিতেই ছেলেটা তার প্যান্ট নষ্ট করে ফেলে। আরে আরে আরে, কি করছিস তুই? প্যান্টের মধ্যে এসব? সি, সর এখান থেকে, যা, তোদের কোনো ক্ষতি করব না। আমার দরকার যা আমি নিয়ে চলে যাব। বাধা দিতে আসলেই তোকে চির দুনিয়া থেকে মুক্তি দিয়ে দেব। স্বাধীনের কথা শুনে দৌড়ে ছেলেটা সেখান থেকে চলে যায়। তারপর স্বাধীন ট্রাকে উঠে ইউরেনিয়ামের কন্টেনারটা নিয়ে শিফটের ভিতর থেকে বের হয়ে চলে আসে। পিছু পিছু তার বন্ধুরা গাড়ি নিয়ে চলে আসে। এক পর্যায়ে ইউরেনিয়ামগুলো একটা জাহাজে করে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে জাহাজ ডুবিয়ে সঙ্গে সঙ্গে ইউরেনিয়ামগুলো নষ্ট করে স্বাধীন আর তার বন্ধুরা একটা স্পিড বোট করে কিনারায় ফিরে আসে। তারপর সবাই গাড়িতে উঠে বসে, গাড়ি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তারপর এক এক করে সবাই তাদের পোশাক খুলতে লাগে, সবার মুখে হাসি রেখা। যাক, আজকেও ভালো ভালো মিশনটা শেষ করতে পারলাম। এখন বুঝতে পারবে ইমরান শিকদার আমার কি জিনিস। শোন, ইমরান শিকদারের কোনো ক্ষতি হয়নি, ওর আন্ডারওয়ার্ল্ডের নাম নষ্ট হবে এটা ঠিক, কিন্তু ও থেমে যাবে না। ওকে ভালোই ভালোই চিনি, কিন্তু আমরা ওর কিছুই করতে পারবো না, কারণ ওর সরকারের অনেক বড় বড় কর্মকর্তারা আছে যারা আমাদের নিমিষেই ধূলিসাৎ করতে পারবে। আর আমার জানা মতে এখনও ইমরান শিকদার আমাদেরকে চিনতে পারে নাই, তাই কোনো অ্যাকশন নিতে পারছে না। চুপচাপ করে আমাদের একের পর এক মিশন সাকসেস করে দিতে হবে, যেন ইমরান শিকদার যে অবধি না সে থামছে সেই অবধি আমরাও থামবো না। এখন বুঝতে পারবে ইমরান শিকদার আমরা কি জিনিস। আরে এইভাবে ইমরান শিকদারের সব নষ্ট না করে আমরা ওকে মেরে ফেললেই তো পারি নাকি? তাহলে তো আর এত পরিশ্রম করতে হবে না, আমাদের গাছের গোড়া কেটে ফেললেই তো হয়, তখন গাছের পাতাও থাকবে না, কোনো ফলও হবে না। হা 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 হা, গাছ যতই কেটে ফেলিস না কেন,
মনে রাখবি, যেই পর্যন্ত সে কড়ু পড়ে না ফেলবি সেই পর্যন্ত যতই চেষ্টা করিস না কেন গাছ থেকে আরেকটা গাছ জন্ম নিতে পারে, আর সেই থেকে বড় একটা বাগানও হতে পারে। তখন গাছের ফল হবে, পাতাও হবে, ছায়াও হবে। হ্যাঁ, তোর প্ল্যান বুঝতে পেরেছি। তাহলে এখন কিভাবে বুঝতে পারবো ইমরান শিকদারকে কারা সাহায্য করেছে? সবাই তো সমাজে মুখের কালো কাপড় পরে ঘোরাফেরা করে। আর সেই জন্যই তো আমরা নাকি সবার মুখ থেকে কালো কাপড় খুলে দেওয়ার জন্য। আর আজকে যদি ইমরান শিকদার খবর পায় তার ডিলটা হয়নি, তাহলে দেখবে সবাই একত্র হবে। আর আমাদের ইমরান শিকদারকে সব সময় করা নজরদারিতে রাখতে হবে, কারণ আমার যা মনে হয় ইমরান শিকদার রেগে যাবে আর সব বড় বড় কর্মকর্তার সঙ্গে কথা বলতে আসবে, কারণ আন্ডারওয়ার্ল্ডের সবাই এখন ওকে মারতে মরিয়া হয়ে পড়বে। তখন আমরা আন্ডারওয়ার্ল্ডের ডনদেরও মেরে ফেলবো, এক ঢিলে দুই পাখি। তারপর স্বাধীন সবাইকে তার প্ল্যানের কথা বলতে লাগে। সবাই স্বাধীনের কথাই একমত হয়। গাড়ি চলতে লাগে। কিছুক্ষণ পর গাড়ি বন্ধ করে সবাই ক্লান্ত থাকায় গাড়ি সাইড করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে উত্তর বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে কিস করিস? তুই জানিস আমি কে? আমার ভাইয়া এই জেলার পুলিশ সুপার, আর তুই কিনা আমাকে কিস করিস? জানিস তোকে কি হাল করবে আমার ভাইয়া? তোকে আজীবনের জন্য জেল খাটাতে পারবে। আপু প্লিজ, আপু আপু ক্ষমা করে দেন প্লিজ। আসলে আমরা বুঝতে পারি নাই যে আপনি এত পাওয়ারফুল একজনের বোন। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আর কখনো কোনো মেয়েকে কিস করা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকাবো না। না 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 না, তোদেরকে ছাড়া যাবে না, তোরা সুবিধার না। আজ আমাকে, কাল অন্য মেয়েকে টিচ করবি, বলবি সরি। তোদের জন্য এই ভার্সিটিতে ভদ্র নম্র গরিব ঘরের মেয়েরা টিকতেই পারে না। সবাইকে টিচ করিস তোরা। তোদেরকে তো এভাবে ছাড়া যাবে না। ভাইয়াকে আগে ফোন করি, তারপর তোদের একটা ব্যবস্থা নিচ্ছি আমি। আপু পায়ে ধরছি আপনার, প্লিজ এবারের মতো ক্ষমা করে দেন। আর জীবনে করব না এই কান ধরে বলছি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দেন প্লিজ আপু প্লিজ। ছেলেগুলোর কাণ্ড দেখে স্বাধীন হাসতে লাগে। অনেক মানুষের সমাগম দেখে স্বাধীনের বোন অর্থাৎ ভার্সিটির ম্যাডাম সেদিকে এগিয়ে আসে। ভিড় সামনে গিয়ে দেখে ছেলেগুলো কান ধরে নেহার কাছ থেকে ক্ষমা চাইছে। কি হয়েছে এখানে? সবাই এভাবে গোল হয়ে আছো কেন? আর এরা এভাবে কান ধরে ক্ষমা চাচ্ছে কেন নেহা? কি হয়েছে? ম্যাম বলবেন না, এই ছেলেগুলো আমাকে টিচ করেছে। আমি আসতে নিয়েছিলাম, তখন আমার ওড়না ধরে ফেলে, আজে বাজে কথা বলছিল। কিন্তু ওরা তো জানে না আমি কে। এই জেলার পুলিশ সুপারের একমাত্র বোন। আমি ওদের কি হাল করতে পারি ম্যাম, ওরা জানে না। ভাইয়াকে ফোন করব বলেই ওরা পা ধরে কান্নাকাটি করছে। বলেন ওদেরকে আজ ছেড়ে দিলে কাল ওরা আরও বেশি কিছু করবে। নেহা, ওদেরকে ক্ষমা করে দাও। যেহেতু ক্ষমা চাচ্ছে, ক্ষমা করে দাও। নেক্সট টাইম যদি দেখো কারোর সঙ্গে এমন ব্যবহার করছে, তারপরে এর একটা ব্যবস্থা নিও। ছেলেগুলো সবার সামনে এভাবে কান ধরে রয়েছে। ম্যাম অর্থাৎ সামিয়ার কথা শুনে সবাই হাসতে লাগে। ছেলেগুলো করুণ দৃষ্টিতে সামিয়ার দিকে একবার নেহার দিকে তাকায়। তারপর নেহা সবাইকে ক্ষমা করে দেয়। সবাই দৌড়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে সবাই যে যার ক্লাসে চলে যায়। নেহা তার ক্লাসের দিকে যেতে যাবেন, অনেক পিছন থেকে সামিয়া বলতে লাগে, নেহা এদিকে আসো, একটু শোনো। হ্যাঁ ম্যাম বলুন, কি বলবেন? না মানে, তুমি যে বললে তোমার ভাই এই জেলার পুলিশ সুপার, আসলেই কি সত্যি? তুমি তো খুব অল্প দিন ধরে এসেছো, তোমার সম্পর্কে তেমন কিছু জানি না। হ্যাঁ আপু, আসলেই সত্য, বাট আমি কাউকে বিষয়টা জানাতে চাই না। কিন্তু এদের জন্য বিরক্তির জ্বালা দিন দিন বেড়েই চলেছে, তাই বললাম আপনি না বললে সত্যি ভাইয়াকে ফোন করতাম, তখন দেখতেন ভাইয়া এদের কি করতে পারে। প্রথম দিন যখন আমরা এখানে আসি, ভাইয়ার বাইকে করে ফুচকা খেতে গিয়েছিলাম। তখন রাস্তার কিছু ছেলে আমাদেরকে বাজে বাজে কথা বলতে লাগে। তখন ভাইয়া তার ফোন বের করে কল করলে পুলিশ এসে ছেলেগুলোকে দৌড় দিতে পুলিশগুলো ধরে ফেলে। তারপর আমার কাছে আর ভাইয়ার কাছে এসে ক্ষমা চায়, পা ধরে। হ্যাঁ হ্যাঁ,
ঠিক বলেছ, সত্যি। হ্যাঁ ম্যাম, সত্যি। তারপর ভাইয়া ক্ষমা করে দেয় ছেলেগুলো এখন আমাকে দেখলে মাথা নিচু করে সালাম দিয়ে যায়। তারপর নেহা আর স্বাধীনের বোন দুজনে মিলে আড্ডা দিতে লাগে। একটা গাছের নিচে বসে থেকে দুজনে কথা বলতে লাগে। নিমিষেই দুজন ভালো বন্ধু হয়ে যায়। তারপর নেহা তার ক্লাসরুমে চলে যায়, স্বাধীনের বোন তার কেবিনে চলে যায়। ক্লাস শেষ হলে ভার্সিটি ছুটি হলে নেহা তার গাড়ি নিয়ে বের হয়। স্বাধীনের বোন ভার্সিটির সামনে রিকশার জন্য অপেক্ষা করতে লাগে। নেহা স্বাধীনের বোনের সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে গ্লাস নামিয়ে মাথা বের করে বলে, ম্যাম, কোথায় যাবেন? আসেন, গাড়িতে উঠে বসেন, আপনাকে নামিয়ে দিয়ে যাই। না না না, তা দরকার হবে না, তুমি যাও। আমার বাসায় এখান থেকে এই একটু যেতে হবে, আমি একটা রিক্সা নিয়ে নিব। আরে ম্যাম, সমস্যা নেই তো, আসেন, ভেতরে এসে বসেন। তারপর নেহা গাড়ি থেকে নেমে সামিয়াকে জোর করে গাড়িতে নিয়ে আসে। তারপর সামিয়ার সঙ্গে কথা বলতে লাগে আর ড্রাইভারকে রাস্তা দেখিয়ে দিতে লাগে। ম্যাম, আপনার বাসায় এইদিকে আগে তো কখনো বলেন নেই, আর আমার বাসাও তো এইদিকে। কি বলছো তুমি? সত্যি আমার বাসা তো সামনে, যে মসজিদটা আছে তার একদম পাশে। আল্লাহ, ম্যাম, আমার বাসা তো ঠিক রাস্তার সামনে, অর্থাৎ আমি আপনার বাসার সামনের বাসায় উঠেছি। কি বলো তুমি? তোমার পরিবার দিয়ে কি সরকার থেকে কোয়ার্টার কিংবা থাকার জায়গা দেয়নি যে তোমরা এই আবাসিক এলাকায় এসে হ্যাঁ ম্যাম, রয়েছো? দিয়েছে, কিন্তু ওইখানে শুধু ভাইয়া থাকে, আর কেউ থাকে না। আর বাবা মার ভালো লাগে না পুলিশের মধ্যে থাকতে, তাই আমরা এখানে বাসা ভাড়া নিয়ে রয়েছি। কি বলো তুমি? তোমার ভাইয়া একা থাকে? তোমার কোনো ভাবি নেই? না ম্যাম, আমার ভাইয়া এখনো বিয়ে করেনি, তাই আমার ভাবি নেই। কিন্তু আপনার মতো একটা কিউট একটা মেয়ে খুঁজছি, কিন্তু পাচ্ছি না ভাইয়ার জন্য। নেহার কথা শুনে সামিয়া রেগে নেহার দিকে তাকায়। সামিয়া বুঝতে পারে বিষয়টা, তাই নেহার হাত জড়িয়ে ধরে ন্যাকামি করে বলতে লাগে, ম্যাম, এভাবে তাকিয়েছেন কেন? আমি কিন্তু অনেক ভয় পেয়েছি। আর আমি তো শুনেছি আপনি এখনো বিয়ে করেননি, আনম্যারিড। তো কি হয়েছে? আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। যদি আপনি চান বাবা মার সঙ্গে কথা বলতে পারি আমি। দেখো, আমার একটা ভাই আছে, ছোট, লেখাপড়া করছো এখনো। আমার ইচ্ছে আমার ভাইকে প্রতিষ্ঠিত করে তবেই বিয়ে করব, যতই বয়স হোক না কেন। আর আমার ভাইয়ের আমার ব্যতীত কেউ নেই, মা বাবা সেই ছোটোবেলায় মারা গিয়েছে। আমার ভাইকে আমি অনেক স্ট্রাগল করে এত দূর নিয়ে এসেছি, তাই সেই পর্যন্ত ওকে একটা ভালো জব আর পারফেক্ট লাইফ দিতে না পারছি, সেই পর্যন্ত আমিও বিয়ে করব না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ম্যাম, সমস্যা নেই, আমার ভাইয়াও এখন বিয়ে করতে চাচ্ছে না। নেহা, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। আর এত ম্যাম বলতে হবে না, আমাকে যখন ভার্সিটিতে থাকো তখন ম্যাম বলো, আর ভার্সিটির সময় শেষ হলে আপু বলে ডেকো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম। ও সরি আপু। আচ্ছা আপু, তুমি যে বললে তোমার একটা ভাই আছে, ও কি তোমার থেকে বড় নাকি ছোট? দুষ্টু, তোমার এটা জেনে কি লাভ বলো? ও অনেক চঞ্চল, আর ও তোমার থেকে 2-3 বছরের ছোট হবে, সদ্য কলেজে লেখাপড়া করছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আপু, তোমার বাসার সামনে চলে এসেছি, আর আমি কিন্তু মাঝে মাঝে তোমার বাসায় আসবো ঘুরতে। বাসায় একা একা ভালো লাগে না, মার সঙ্গে আর কতক্ষণ, ফ্রেন্ডও নেই। এইখানে নতুন এসেছি, তো তুমি তো নতুন ফ্রেন্ড কাম ম্যাম হলে। নেহার কথা শুনে সামিয়া তার মাথায় আলতো করে একটা মেরে গাড়ি থেকে বের হয়ে আসে। নেহাকে বাই জানিয়ে সামিয়া সোজা তার বাসায় ঢুকে পড়ে। অন্যদিকে নেহা তার গাড়ি ঘুরিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। বাসার ভিতরে গাড়ি ঢুকতে নেহা গাড়ি থেকে বের হয়ে রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই নেহার ভাই এসে সামনে দাঁড়ায়। আরে ভাইয়া, তুমি এই অবেলায় এখানে? আজকে ডিউটিতে যাওনি নাকি? না মানে গিয়েছিলাম, ভালো লাগলো না। তোর মা বাবার কথা অনেক মনে পড়ছিল, তাই চলে এসেছে। কিন্তু তুই তো ভার্সিটিতে ছিলি, তাই রুমে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। আচ্ছা, তোর গাড়িতে একটা মেয়েকে আসতে দেখলাম আমাদের বাসার সামনে, যে বাসা ও ভিতরে প্রবেশ করলো। মেয়েটাকে আর তোর সঙ্গে কি করে? ও ভাইয়া, উনি তো আমাদের ভার্সিটির ম্যাম, আমাদের পাশের বাসায় থাকে। ওনার গাড়ি নেই, রিক্সায় করে যাওয়া আসা করে, তাই লিফট দিয়েছি আর কি।
আর চাইলে চান্স নিতেই পারো, সিঙ্গেল আছে। কি কি বলিস এইসব ফাজিল একটা, খাড়া তোরে দেখাচ্ছে মজা। কথাটা বলে নেহাকে দৌড় দেয় নেহার ভাই নিহাল। পিছু পিছু দৌড়াতে লাগে। অন্যদিকে সকাল হয়ে গেলে স্বাধীন ঘুম থেকে উঠে দেখে সবাই মরার মতো ঘুমাচ্ছে। এক এক করে সবাইকে ডাক দিতে লাগে। ভূত 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 ভূত। আরে ভূত না আমি, ওঠ, অনেক সকাল হয়ে গিয়েছে। ঘড়ির দিকে একবার তাকা, দেখ 8টা বাজছে। মরার মতো সবাই ঘুমাচ্ছিস? ঘুমাবো না তো কি করব বল, রাতভর মিশন করেছি। এখন যদি শরীরকে একটু রেস্ট না দিই তাহলে তো মরে যাব। তোর মতন অত কাজ করতে পারবো না, বিয়ে শাদী এখনো করি নাই। স্বাধীন তার বন্ধুদের কথা শুনে রেখে মাথায় একখান করে থাপ্পড় দিয়ে বলে, আরে শালা, ঘড়ির দিকে তাকা, 8টা বাজছে। আমাদের যেতে হবে। লেট হয়ে গেলে আবার আপুকে আর তোরা তোদের পরিবারকে কি জবাব দিবি বল? সবাই ফ্রেশ হয়ে নে, সামনে একটা হোটেল দেখেছি, ওইখান থেকে খাওয়া দাওয়া করে বের হতে হবে এখনই। স্বাধীনের কথা শুনে সবাই গাড়ি থেকে নেমে যায়। তারপর গাড়ির ডিকির থেকে পানি বের করে সবাই ফ্রেশ হয়ে নেয়। গাড়ি চালিয়ে সামনের দিকে যায়। একটা হোটেল দেখতে পাই। সেখানে গাড়ি দাঁড় করিয়ে হোটেলের ভিতর ঢুকে দেখে এক সাইডে হোটেলের ভাঙ্গা অবস্থায় রয়েছে, অন্য আরেকটা সাইডে ভাঙ্গা ছিল, কোনোরকমভাবে চেয়ার পেতে রেখেছে। সেখানটা দেখে স্বাধীন ও তার বন্ধুরা অবাক হয়ে যায়। তারপর সেই চেয়ারে বসে পড়ে। স্বাধীনের বন্ধুরা বসতেই একটা ছেলে দৌড়ে আসে। ভাইয়া কি খাবেন বলেন, নদীর মাছ নাকি গোস্ত নাকি গ্রামের মুরগি না অন্য কিছু বলেন। আমাদের জন্য মাংস আর নদীর ছোট মাছ নিয়ে আসো, তাহলেই হবে। আর তোমাদের হোটেলের এই অবস্থা কেন? ভাঙাচোরা, কেউ ভেঙে ফেলেছে এরকম মনে হচ্ছে। রাতে তো মেঘ বৃষ্টিও হয়নি। ভাইজান বাদ দেন সেসব কথা, আপনারা শুনে কি করবেন অযথা। ছোট্ট ছেলেটা সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীনের বন্ধুরা নিজেদের মধ্যে বলাবলি করছিল। আরে হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে এই হোটেলে কেউ আক্রমণ করেছিল। দেখছিস না সবাই ভীত হয়ে আছে। আর ওই দেখ ম্যানেজারের দিকে তাকায়, দেখ বৃদ্ধ লোকটা কীভাবে কাঁপছে আমাদেরকে দেখে। আর গাড়ি ব্রেক করার সময় দেখেছি ওরা অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমিও এটা লক্ষ্য করেছি। ওয়েট, ছেলেটা আসুক, তারপর ওকে জিজ্ঞেস করব। বলতে না চাইলে জোর করলে বলে দিবে মনে হয়। একটু পর ছেলেটা খাবার নিয়ে আসে। স্বাধীনের বন্ধুদেরকে সার্ভ করতে লাগে। সার্ভ করা শেষ হলে যেই ছেলেটা চলে যেতে যাবে তখনই স্বাধীন পিছন থেকে ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, তুমি তো বললে না যে তোমার হোটেল এভাবে কে ভেঙেছে? আর তোমাদের দেখে এত ভীতু লাগছে, আর ভাইয়ের তো দেখাচ্ছে কেন? কি আর বলবো ভাই, দুঃখের কথা। এই একটা হোটেল দেখেছেন, এখানে অনেক ভালো বেচা কেনা হয় আল্লাহর রহমত। এটা দিয়ে আমরা বাড়ি দিয়েছি। একটা টুকটাক চলে যাওয়া আমাদের বোনের লেখাপড়া, আমিও লেখাপড়া করি, মাঝে মাঝে বাবাকে সাহায্য করতে আসি। কিন্তু এখানে শকুনের নজর পড়েছে। এই জায়গাটা আমার বাবা অনেক ভালো রান্না করে, তার রান্না সবাই পছন্দ করে, এইখানে খেতে আসে। তাই দেখা দেখি আমাদের পাশের আরেকটা হোটেল দিয়েছে, কিন্তু ওইখানে কেউ যায় না। কিন্তু এটা দিয়েছে ওই গ্রামের নামকরা চেয়ারম্যানের ছোট ভাই, কিন্তু রান্না ভালো না হয় কেউ চায় না। আমাদের রান্না ভালো হয় আমাদের কাছে আসে, আর ওরা সহ্য করতে পারে না। ওরা আসে ফাংচুর করে যায় আর বলে আমরা যেন এই হোটেল বন্ধ করে ফেলি, না হলে আমাদের নাকি খবর আছে। আর বলেছে যদি হোটেল চালাতে চাই তাহলে আমাদেরকে ওরা যে হোটেল দিয়েছে তার খরচ দিতে হবে 50 লক্ষ টাকা। বলেন তো ভাই, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো আমরা? বাবা চিন্তিত হয়ে আছে। বাবাকে দেখে অনেক খারাপ লাগছে আমার, কিন্তু কি আর করব, আমিও এখন ছোট আছি। ও আচ্ছা, এই ব্যাপার। আর তোমাদের উপরে জোর জবরদস্তি করেছে ওরা? আর কি বলেছে? সকালে আসবে টাকার জন্য? এখন তো সকাল, ওরা একবার আসুক টাকার জন্য, তারপর দেখাচ্ছি ওদের। স্বাধীনের কথা শেষ না হতেই পিছে এক এক করে 2টা প্রাইভেট কার ব্রেক করে, যেগুলো একদম স্বাধীনদের প্রাইভেট কারের মতো দেখা যায়। 2 প্রাইভেট কার থেকে অর্থাৎ মাইক্রোর মধ্য থেকে প্রায় 30 জনের মতো বের হয়। ওদের মনে হয় হোটেলের মালিক ভয় পেয়ে যায়। দৌড়ে হোটেল থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে যায়।
কি রে বুড়ো, তোকে বলেছিলাম যে তুই টাকা যেন জোগাড় করে রাখিস 50 লাখ। তা জোগাড় করেছিস নাকি তোর অর্ধেক ঘর ভাঙ্গা বাকি ছিল সেটাও ভেঙে দিয়ে যাব? বাবা, তোমরা আমার সঙ্গে এমন করো না। দেখো এত টাকা আমি কিভাবে জোগাড় করব বলো? অল্প টাকা হলে হতো। আর এই হোটেল থেকে কতই বা আয় করি, যা আয় করি ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিয়ে সব শেষ হয়ে যায়, আর কিছুই থাকে না। তোমাদের এত টাকা আমি কিভাবে পূরণ করব? তারপর আমি চেষ্টা করছি বাড়ির পাশের জায়গাটুকু বিক্রি করে দেব, কিন্তু তাও এতগুলো টাকা কোনোভাবে জোগাড় হচ্ছে না। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি ঠিক টাকা জোগাড় করে আপনাকে দিয়ে দিব। আরে বুড়ো, তোকে অনেক সময় দিয়েছি, আর দিতে পারবো না। আর যদি না পারিস তাহলে এই দোকান থেকে চলে যা, ভাঙবো না, এইখানে আমরা কাজ করব। আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে সব ভেঙে মুছে দিয়ে যাব। কথাটা বলেই সবাই হাসতে লাগে। বৃদ্ধ লোকটা মাটিতে লুটিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে তাদের দিকে 2 হাত জোর করে কান্না করতে লাগে আর আকুতি মিনতি করতে লাগে। বৃদ্ধ লোকটার কান্না করতে দেখে ছেলেগুলো আরও যেন মজা পায়, আরও হাসতে লাগে। স্বাধীনা তার বন্ধুরা হোটেলের মধ্য থেকে সব দেখছিল। রাগে যেন তাদের গা দিয়ে আগুন বের হতে লাগে, আর কন্ট্রোল করতে না পেরে তারা 5 জন বের হয়ে আসে। বৃদ্ধ লোকটাকে উঠে দাঁড় করায়। স্বাধীন আর তার বন্ধুদেরকে দেখে লোকগুলো বৃদ্ধাকে সরাই দিয়ে বলে, কি রে বল, এগুলো কি এনেছিস? আমাদের মারার জন্য নাকি? দেখেছিস ওরা মাত্র 5 জন আর আমরা 30 জনের মতো। ওরা তো আমাদের সামনে 1 সেকেন্ডও টিকতে পারবে না। তুই শুধু শুধু টাকাগুলো নষ্ট করেছিস। আর এই তোদের বলছি, যদি কোনো ক্ষতি করব না, আর তোদের মারার আমাদের কোনো দরকার নেই। স্বাধীনের অনেক হাসি পায়, কিন্তু নিজের হাসিকে আটকে রাখে। দেখতে চায় যে লোকগুলো কি করে স্বাধীনরা সেখান থেকে যায় না। লোকগুলো একের পর এক বৃদ্ধ লোকটাকে হুমকি দিতে লাগে। স্বাধীনের রাগ উঠে যায়। স্বাধীন দৌড়ে যায়, গিয়ে যে লোকটা হুমকি দিচ্ছিল তার নাকে গিয়ে ঘুষি দিতে লোকটা খানিকটা দূরে গিয়ে নাক ধরে বসে পড়ে। লোকটা নাকে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। সবে সেই দিকে তাকিয়ে স্বাধীনের দিকে আবার তাকায়। তোরা ফুল সময়ে ফুল জায়গায় আর ফুল মানুষকে থ্রেট দিচ্ছিস। তোরা নিজেরাই জানিস না আমরা কি। যদি নিজেদের ভুল স্বীকার করে আঙ্কেলের কাছ থেকে ক্ষমা চেয়ে আর তার যা ক্ষয়ক্ষতি করেছিস তার টাকা দিয়ে এইখান থেকে চলে যা, যদি বাঁচতে চাস। না হলে তোরা একটাও এখান থেকে হেঁটে বাড়িতে ফিরতে পারবি না, জেলখানাও যেতে পারবি না। এই তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? শালাকে মার। ওর এত বড় সাহস আমার এরিয়াতে এসে আমাকে হুমকি দিয়েছে, আর আমাকে নাকি ঘুষি দিয়ে নাক দিয়ে রক্ত বের করেছে। তোদের বলতে হবে নাকি শালাকে মেরে একদম মাটিতে মিশিয়ে দে। লোকটার কথা শুনে সবে স্বাধীনকে মারতে আসে। এক এক করে গাড়ির মধ্য থেকে শক্ত রড নিয়ে আসে স্বাধীনকে মারার জন্য। সবাই এগিয়ে আসে। স্বাধীনের বন্ধুরা হাসতে লাগে। বৃদ্ধ লোকটা তাদের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। আরে বাবা, তোমরা এভাবে তাকে হাসছো কেন? ছেলেটাকে ঠেকাও, না হলে এরা ভালো না, ছেলেটাকে মেরে ফেলবে। দেখো আমি চাই না আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। আরে আঙ্কেল, ভয় পাবেন না, আপনি জানেন না আমরা কারা, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন কি হয়। তারপর ছেলেগুলো দৌড়ে আসে স্বাধীনকে মারার জন্য। স্বাধীন তার প্যান্টের পকেট থেকে একটা চেন বের করে হাত টান দিতে চেনটা একটু বড় হয়ে যায়। এক এক করে আসতে লাগে স্বাধীনকে মারার জন্য। আর স্বাধীন চেন দিয়ে সবাইকে বেধরম মারতে লাগে। এক পর্যায়ে মাটি থেকে শক্ত রড তুলে এক এক করে সবার মাথায় আঘাত করতে লাগে। সবাই মাটিতে লুটিয়ে পড়ে, কারণ নাক মুখ আবার কান দিয়ে রক্ত বের হচ্ছে অনেকের। নিমিষেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। কারোর গায়ে একটু শক্তি নেই উঠে দাঁড়ানোর। তারপর স্বাধীন তার পকেট থেকে ফোন বের করে কাছে থাকা থানায় ফোন করে লোকেশন জানিয়ে দেয়। পিছনে ফিরে তার বন্ধুদের দিকে যেতে লাগে। ছোট্ট ছেলেটা হাতে 1 বালতি পানি নিয়ে স্বাধীনের দিকে দৌড়ে আসে। ভাইয়া, এই বালতিতে পানি নিয়ে এসেছি, হাত পরিষ্কার করে নেন, রক্ত লেগে আছে। তারপর স্বাধীন হাত পরিষ্কার করে নেয়। একটু পর পুলিশ চলে আসে। স্বাধীন তাদের পরিচয় দিতে সবে স্যালুট করে। বৃদ্ধ লোকটা আর ছোট ছেলেটা অবাক হয়ে যায়। সবাইকে পুলিশ আরও মারধর করে গাড়িতে করে সেইখান থেকে নিয়ে যায়। আর যাবার সময় স্বাধীন পুলিশ অফিসারকে কিছু একটা বলেন।
তারপর তার বন্ধুরা আবার খাবার টেবিলে বসে পড়ে। ছেলেটা দৌড়ে স্বাধীন ও তার বন্ধুদেরকে আবার খাবার দিতে লাগে। স্বাধীন অবাক হয়ে ছেলেটাকে পিছন থেকে ডাক দিতে ছেলেটা স্বাধীনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কি করছো তুমি? সবাই তো খেলাম, আবার খাবার নিয়ে আসছো যে? না মানে ভাই, আপনি তো অনেক মারামারি করলেন, তাই আর কি ভাবতেছি আপনার খিদা লেগেছে। টিভিতে দেখি তো মুভিতে যে মারামারি করে, আসলে অনেক খিদা লাগে তাই খাবার খাই। তাই আমি আপনার জন্য আবার খাবার নিয়ে আসছি। আরে বাবা, তুমি পাগল নাকি? টিভিতে যা দেখা যায় বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। তুমি সব নিয়ে যাও, আমরা এখন আর কিছুই খাবো না। আর কত টাকা বিল হয়েছে বলো আমাকে। আরে ভাইয়া কি বলছেন? খাবারের টাকা আপনার কাছ থেকে নিব কেন? আপনি আমাদের এত বড় উপকার করলেন, তা বলার বাইরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার উপর চিরকৃতজ্ঞ আমি আর আমার বাবা। কথাগুলো বলে ছেলেটা খাবার টেবিল থেকে খাবারগুলো নিয়ে চলে যায়। স্বাধীন চেয়ার থেকে উঠে কাউন্টারে চলে আসে। বৃদ্ধ লোকটা স্বাধীনের দুহাত চেপে ধরে কান্না করতে করতে বলে, জানি না বাবা তুমি কে, তোমাকে কিভাবে ধন্যবাদ দেবো তাও জানি না, কিন্তু তুমি না থাকলে আজ আমাদের এই দোকান থাকতো না। না হলে আমরা বেঁচে থাকতাম না। তোমার উপর চিরকৃতজ্ঞ আমি আর আমার পরিবার। আর আমি বলি কি, তোমরা এখন এখান থেকে চলে যাও। চেয়ারম্যান যদি জানতে পারে তার ছোট ভাইকে মেরেছো, তাহলে সে আবার তোমাদের উপর আক্রমণ করবে। আরে চাচা, এত ভয় পাচ্ছেন কেন আপনি? আসলে আমরা হলাম আর্মির কমান্ডার, এখানে একটা কাজে এসেছিলাম। আপনাকে ভয় পেতে হবে না। আর আপনার উপরে চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাই কোনো রকম যদি আঘাত করে তাহলে আমাদেরকে বলবেন না, না হলে পুলিশে ইনফর্ম করবেন। কি আর বলবো বাবা, পুলিশে ইনফর্ম করে কোনো লাভ হয় না, কারণ পুলিশ তো হলো ওদের কেনা গোলাম। তুমি ওদেরকে ধরিয়ে দিয়েছো না, আগামীকাল দেখবে ওরা এসে আমার কাছ থেকে টাকা গোসল করে এসে পড়েছে। আঙ্কেল, ভয় পেতে হবে না, আমাদের পরিচয় ওদেরকে বলেছি। ওরা ভয় পেয়ে গিয়েছিল, ওরা ওদের ছাড়বে না। ওদের উপযুক্ত শাস্তি ওরা পাবে। আর এই নেন আপনার টাকা। আরে বাবা, তুমি পাগল নাকি? আমার এত বড় উপকার করলে আবার আমাকে টাকা দিচ্ছ? তোমার যদি পুরো দোকান দিয়ে দিই তাও আমার মনে তৃপ্তি মিটবে না। আর তোমার তো সামান্য কিছু খাবার খেয়েছো, টাকা দিতে হবে না। সেই কথা বললে কি আর হয়? এইটা তো আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার বাড়িতে এক সময় যাব, তখন আপনি আমাদের আপ্যায়ন করিয়েন। এখন আসি। কথাটা বলেই স্বাধীন মুচকি একটা হাসি দিয়ে লোকটাকে টাকা দিয়ে হোটেল থেকে বের হয়ে আসে। পিছন পিছন লোকটা দৌড়ে আসে। স্বাধীন ও তার বন্ধুদেরকে 2 কার্টুন মিষ্টি দিয়ে দেয়। ওরা হেসে মিষ্টিগুলো নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। স্বাধীন গাড়ি চালাচ্ছিল মন দিয়ে। তখনই তার পাশ থেকে স্বাধীনের বন্ধু বলতে লাগে, একটা বিষয় তুই লক্ষ্য করেছিস, গ্রাম কিংবা শহর সব জায়গাতেই সবাই তোদের ক্ষমতার অপব্যবহার করে। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। কিন্তু কি করব বল, এই শব্দ আর আমাদের হাতের মুঠোয় নেই পুরো একটা দেশকে চেঞ্জ করার। তাই যদি পারি দেশের মূল মেরুদণ্ডটা নষ্ট করে দিতে, তবেই না হয় শান্তি পাবো। তা অবধি শান্তি কোনোভাবেই মিলবে না। কথাগুলো বলতে বলতে স্বাধীন তার বন্ধুদের সঙ্গে ঢাকায় চলে আসে। তারপর স্বাধীন তার বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে সব বন্ধুদেরকে বাই জানিয়ে স্বাধীন তার ব্যাগ নিয়ে বাসার ভিতর প্রবেশ করতে যাবে। অমনি দেখে তার বোন ছাদে দাঁড়িয়ে উপর থেকে তার দিকে তাকিয়ে আছে। স্বাধীন ছাদের দিকে তাকিয়ে একটা কিস ছুঁড়ে দেয়। অন্যদিকে এসব বেলকনিতে দাঁড়িয়ে নেহার ভাই দেখতে লাগে। তারপর বাসার ভিতর ঢুকে পড়ে সোজা। রুমে গিয়ে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে আসে, দেখে খাবার টেবিলের ওপর খাবার বেড়ে রাখা, পাশে তার বোন বসে ফোনে যেন কি করছে। আপু, তুমি এইখানে আর আমার ফোন হাতে নিয়ে কি করছো? দিন দিন তুই কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছিস। আগের মতো তুই নেই। আমার ভাই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই দেখছি ফোনে তার কোনো গার্লফ্রেন্ড আছে কি না আবার। সামিয়ার কথা শুনে স্বাধীন পিছন থেকে তার বোনকে জড়িয়ে ধরে আলতো করে একটা কপালে চুমু দিয়ে বলে, আপু, কি বলো এসব? তুমি আমি আবার গার্লফ্রেন্ড? অসম্ভব। আমি এখনো এতটুকু একটা বাচ্চা ছেলে। আর তোমাকে এত কিছু ভাবতে হবে না তো।
আসলে আমাদের কলেজ থেকে ডুয়েট ইঞ্জিনিয়ার ছেলেদের টক্কর দেওয়ার জন্য একটা প্রজেক্ট দিয়েছে। আর ওই প্রজেক্টে আমার সব বন্ধুরা মিলে অংশগ্রহণ করেছি। কে কার থেকে ভালো প্রজেক্টটা অ্যাটেন্ডেন্স করতে পারে তার জন্যই রাতের পর রাত জেগে আর কি লেখাপড়া করছি আর প্রিপারেশন নিচ্ছি। তাই হয়তো তুমি আমাকে দেখে এমন মনে করছো। সেটা হলেই ভালো হয়। কথাটা বলি সামিয়া স্বাধীনের রুম থেকে চলে যায় আর স্বাধীন খাবার খেতে লাগে। এই পাশ ওই পাশ তাকিয়ে তার ফোনে থাকা গুপ্ত বাউচারে ঢুকে ডায়াল করতেই একটা অ্যাপ চলে আসে। তারপর স্বাধীন সেখান থেকে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করতে লাগে, খাবার খেতে লাগে আর কাজ করতে লাগে। খাবার খাওয়া শেষ হলে স্বাধীন ফোনটা সাইডে রেখে একটা ঘুম দেয়। অন্যদিকে হঠাৎ দুপুরের দিকে ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। স্বাধীনের ফোনটা হাতে নিয়ে দেখে তার বন্ধু ফোন করেছে। ফোন রিসিভ করে কানে কাছে ধরতেই ওপাশ থেকে স্বাধীনের বন্ধু বলতে লাগে, শালা এখনো ঘুমাচ্ছিস নাকি? দেখ তোর ফোনের ব্রাউজারে একটা লাইভ ভিডিও লিংক দিয়েছি, দেখ কি হচ্ছে দেখ। যা দেখে তোর নিজের হাসিটাও আটকে রাখতে পারবি না। কথাটা বলে স্বাধীনের বন্ধু ফোন রেখে দেয়। স্বাধীন ফোনের ব্রাউজার ওপেন করে লিঙ্কে ঢুকতেই দেখে ইমরান শিকদার আর রাফি দুজনে তর্কাতর্কি করছে। ভিডিও তার সাউন্ড অন করতেই শুনতে পায়। না না, এটা কিভাবে সম্ভব? আমার শত শত কোটি টাকার মাল নষ্ট করে দিয়েছে, আমি তো আর জীবিত বাঁচতে পারবো না। পুরো আন্ডারওয়ার্ল্ড এখন আমাকে ধরতে আসবে মারার জন্য। আমি না বাঁচলেও ওদের একজনকেও বাঁচতে দেব না। তোরা যেভাবেই পারিস ওদের খুঁজে বের কর। ওদের জ্যান্ত লাশ না দেখার পর আমি মরে কোনো শান্তি পাবো না। বস, আমাদের সন্দেহটা ঠিক। আমি খোঁজ নিয়েছি। ওই যে বলেছিলাম যে 5 জন ছেলেদের মধ্যে ওদের হারানো একজন অসম্ভব। একাই 100 জন ছেলেকে মেরে ফেলেছে। ওর চট্টগ্রামে একটা হোটেলে কিছু লোক আক্রমণ করেছিল, ওদের মেরে পুলিশদের হাতে তুলে দিয়েছে। ওই যে সে রিপোর্টটা, আর আমি খোঁজ খবর নিয়ে রেখেছি। ওদের এত বড় সাহস আমার কোটি কোটি টাকার সম্পত্তি ধুলোয় মিশিয়ে দেয়। দেখে একটু ওদের চেহারা। তারপর ইমরান শিকদার রাফির হাত থেকে ফাইলটা ওপেন করতে 5টা ছেলের ছবি দেখতে পায়। ছেলেগুলো একদম ছোট ছোট। সেসব দেখে ইমরান শিকদার হাসতে লাগে। রাফি দেখে অবাক হয়ে যায়, ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। একটু পর ইমরান শিকদার রাফির কাছে এসে গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা, তুই নিজের ভুল কখনোই স্বীকার করবি না। তোর লোকেদের মধ্যেই কেউ আমার এত বড় ক্ষতি করেছে, আর তুই এই ছেলেদেরকে অপবাদ দিচ্ছিস। দেখ ছেলেগুলো এত ছোট, এরা কিভাবে পারবে তোর মতো এত বড় মাফিয়া আর তোর শত শত লোকের বিরুদ্ধে লড়াই করতে? আমার তো দেখে মনে হয় এদের সামনে যদি বন্দুক নিয়ে দাঁড়ায় এরা মুতে ফেলবে। আর তুই কিনা বলছিস এই 5 জন ছেলে আমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। বস, বিশ্বাস করেন, আমরা আমাদের সব রিপোর্ট দেখেছি। ওদের চলাফেরা, কথাবার্তা সব আমি ওদের নিজের চোখে পর্যবেক্ষণ করেছি। কিন্তু কারো উপর আমার এত সন্দেহ হয়নি, কিন্তু এর উপর সন্দেহ হচ্ছে আমার। আর আপনি ছোট কাদের বলছেন? বড় বড় আর্মির অপারেশনে যায়। এই যে দেখেন ছেলেটা, এর কম বয়সে হলো কি হবে? এ হচ্ছে আর্মির কমান্ডো, আর এরা হলো এই একজন লিড করার কথাই সব চলে। কি বলছিস তুই? আদৌ কি সত্যি? সত্যি না হলে কি স্যার, আপনি চাইলে ওদের সম্পর্কে খোঁজ নিতে পারেন। ও আপনাদের ডান হাত আর্মির মেজর। আপনি ওনার কাছ থেকে খোঁজ নিন, তাহলে তো জানতে পারবেন সব কিছুই। আর ওরাই ওই 100 জনকে মেরে এসেছিল। ওদের দেখতে ছোট মনে হলো, কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর। রাফির কথা শুনে ইমরান শিকদারের মাথায় স্পষ্ট চিন্তার ছাপ দেখা যায়। ইমরান শিকদার ভাবতে পারছে না যে এই সকল ছোট ছেলেরা কিনা তার বিরুদ্ধে লেগে গিয়েছে তাকে ধ্বংস করার জন্য। দেখে তো একদম ভোলোভালা ইনোসেন্ট চেহারা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। ভাবতেই পারছে না তারা। বস, আপনি কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছি, এত ছোট ছোট ছেলে কিভাবে আমার বিরুদ্ধে লেগে গেল। আর এদের কি পরিবার নেই? এদের পরিবার কি জানে যে এরা এত বড় একটা কাজ করে? এখন তো আমার বিরুদ্ধে পুরো আন্ডারওয়ার্ল্ড লেগে পড়বে। বিদেশ থেকে বড় বড় মাফিয়া ডনরা আসবে আমাকে মারার জন্য, কারণ আমি তাদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলেছি। তারা ভাববে আমি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু আগে যেটা ঘটেছে তাদের বললেও বিশ্বাস করবে না। তাই সব মন্ত্রী, বড় বড় সরকারি কর্মকর্তাদের একত্র কর। আগামীকাল আমি ওদের কাছ থেকে সাহায্য চাইবো, আর ওরা অবশ্যই সাহায্য করবে, কারণ নির্বাচনে ওদের আমি যে সাহায্য করেছি।
ঠিক আছে বস, আমি এখনই সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি বিষয়টা। ওনারা নিশ্চয়ই চলে আসবে আগামীকাল। অন্যদিকে স্বাধীন আর তার বন্ধুরা ইমরান শিকদারের সবগুলো কথা জানতে পারে। স্বাধীনের মাথাও স্পষ্ট চিন্তা ভেসে ওঠে। সে ভাবতে লাগে, আমরা এত কিছু করলাম মানুষের অগোচরে, আমাদের পরিবার কেউ কিছু জানে না। তাহলে এখন ইমরান শিকদার জেনে গিয়েছে আমাদের ক্ষতি করতে না পারলেও আমাদের পরিবারদের ক্ষতি করবে। এইসব ভাবতে লাগে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার বোন। স্বাধীন চিন্তার কথা ছেড়ে দিয়ে ফোন রিসিভ করে কানে কাছে ধরে। কিরে আপু, এই ঘর থেকে ওই ঘরে তুই আবার ফোন করেছিস কেন? কিছু কি হয়েছে তোর? আরে না, কিছুই হয়নি। আসলে একটু বাইরে ঘুরতে বের হয়েছি আমার এক স্টুডেন্টের সাথে, তাই আগে তোকে জানিয়ে দিলাম যেন চিন্তা না করিস আমাকে নিয়ে। আর আমি ঠিক চলে আসবো সন্ধ্যা হওয়ার আগেই। আচ্ছা আপু, ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। আর রাস্তার অবস্থা খুব একটা ভালো না, দেখো। হয়েছে, তোকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই নিজেকে নিয়ে চিন্তা কর। আমি ঠিক সময় চলে আসবো। আর টেবিলের উপরে তোর জন্য খাবার বেড়ে রেখেছি, সময় মতো খেয়ে নিস। হ্যাঁ, ওকে, ঠিক আছে আপু। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। স্বাধীনের চিন্তা হতে লাগে ইমরান শিকদার যে কথা বলল যদি তার বোনের কোনো ক্ষতি করে, কিন্তু ভাবতে লাগে ওদের খোঁজখবর বের করতে অন্তত তার একটা দিন লেগে যাবে। এই অল্প সময়ের মধ্যে কখনোই কিছু বের করতে পারবে না, এসব চিন্তা করছিল। আবার ফোন বাজতে লাগে। ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগে। ভাই এখন কি করব? আমাদের সম্পর্কিত সব কিছুই ইমরান শিকদার জেনে গিয়েছে। এখন আমাদের যদি কোনো ক্ষতি না করতে পারে, আমাদের পরিবারকে যদি ক্ষতি করে, তখন কি হবে ভাবতে পেরেছিস তুই? আমাদের জন্য আমাদের পরিবার নষ্ট হয়ে যাবে। তাদের নষ্ট হয়ে যাবে বলে কি ভাইয়া ইমরান শিকদারের কাছে গিয়ে ক্ষমা চাই? ওরা ক্ষমা করে দেবে আমাদের ছোট দেখে। আরে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমরা আবার ক্ষমা চাইব? চিন্তা করিস না, কিছুই হবে না। ইমরান শিকদারকে আমাদের পরিবারের দিকে তাকানোর আগেই ওকে এই চির দুনিয়া থেকে নিষ্ক্রিয় করে ফেলবো। আর তোদের এইসব নিয়ে ভাবতে হবে না। মন দিয়ে যাদের যে কাজ দিয়েছি সেই কাজ কর। আর কোনো প্রয়োজন বা সমস্যা হলে আমাকে ফোন করিস তোরা, যেন পাকনামি করে কোনো কাজ না করিস। আর ইমরান শিকদারকে মারা শেষ হলে, ওর পুরো গ্যাংকে ধ্বংস করা শেষ হলে, আমি আর তোরা তোদের পরিবারকে সব সত্যি বলে দিব। আর্মি কমান্ডোর জোর আমরা। আচ্ছা ঠিক আছে, তা বুঝতে পেরেছি, এখন ফোন রাখি। আর ভাই আমার কিন্তু অনেক চিন্তা হচ্ছে। আমরা এখন যদি ইমরান শিকদারের কাছে গিয়ে ক্ষমাও চাই, তাও আমরা বাঁচতে পারবো না, আমাদের মেরে ফেলবে। এর থেকে মাথা নিচু না করে মাথা উঁচু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। স্বাধীনের কথা শুনে সবাই সায় জানায়। তারপর স্বাধীন ফোন বন্ধ করে ল্যাপটপে কাজ করতে লাগে। কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। ক্ষুধা লাগায়, খাবার টেবিলে গিয়ে খেয়ে নেয়। অন্যদিকে, আচ্ছা আপু, তোমার ছোট ভাইকে দেখতে কেমন? কোন ক্লাসে পড়ে? নেহার কথা শুনে সামিয়া বাইরে থেকে দৃষ্টি সরিয়ে নেহার দিকে তাকায়। ভুরু কুঁচকিয়ে উদ্দেশ্য করে বলতে লাগে, সেটা তুমি জেনে কি করবে? আর ও তোমার থেকে অনেক জুনিয়র, উল্টাপাল্টা কথা একদমই ভাববে না। তোমার ভাইয়া কিন্তু সামনে বসে আছে। ভাইয়াকে ভয় পাই কে? ভাইয়াকে দেখে বড় বড় ক্রিমিনালরাও ভয় পায়, কিন্তু আমি এতটুকু ভয় পাই না। কথাটা বলে নেহা তার ভাইয়ের মাথার চুল টানতে লাগে পিছন থেকে। আরে নেহা কি করছিস? স্যার ড্রাইভ করছি, দেখছিস না অ্যাক্সিডেন্ট করবো কিন্তু। কথাটা বলা শেষ হতেই তাও নেহা ছেড়ে দেয় না। সামিয়া জোর করে নেহার হাত সরিয়ে দেয়। তারপর ভুরু কুঁচকে সামিয়ার দিকে তাকিয়ে থাকে। নেহার ভুরু কুঁচকে তাকিয়ে থাকা দেখে সামিয়া বলতে লাগে, দেখো, উল্টাপাল্টা কথা একদমই এখানে বলবে না। তুমি দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছ। আর এমনিতেও তোমাকে সরিয়ে নিয়ে আসলাম। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তোমাদের সঙ্গে আমিও অ্যাক্সিডেন্ট করে মারা যাব, এর জন্যই। এর থেকে বেশি কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তুমি যে কিসের জন্য ভাইয়ার মাথা থেকে আমার হাত কেন সরালে তা বুঝতে পেরেছি। ভাইয়াকে মেরেছি তো, তাই তোমার লেগেছে, তাই না? নেহার কথা শুনে সামিয়া অনেকটাই লজ্জা পায়। নিজের দৃষ্টি নিচের দিকে তাকিয়ে বসে থাকে চুপ হয়ে। অন্যদিকে নেহার বড় ভাই সামিয়ার
দিকে দেখতে লাগে, লজ্জা মাখা মুখটা আর মিটিমিটি হাসতে লাগে সানগ্লাসে। এটা নেহা দেখে তার ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাইয়া এভাবে তাকিয়ে মিটিমিটি হেসে কোনো লাভ নেই, জাম নেই, তুমি কিছুই বলতে পারবে না। এর থেকে আমাকে বলো, আমি আপুকে বলে দিচ্ছি, মা বাবাকে বলে তোমাদের বিয়ে দিয়ে দিই। আমার কিন্তু ভাবি হিসেবে ম্যামকে ও সরি স্বামী আপুকে অনেক পছন্দ হয়েছে। জানি মা বাবার অনেক পছন্দ হবে। আপুটা অনেক হার্ডওয়্যার করে, এত দূর পর্যন্ত এসেছে জানো তুমি। নেহার কথা শুনে নেহার বড় ভাই বেশম খেয়ে ওঠে। সামিয়া তার ব্যাগ থেকে পানির বোতল বের করে নেহার ভাইয়ের দিকে এগিয়ে দিতে নেহার বড় ভাই পানির বোতল খুলে ঢকঢক করে খেতে লাগে। অন্যদিকে নেহা এসব দেখে মুচকি মুচকি হাসতে লাগে আর হাতে হাততালি দিয়ে বলতে লাগে, যা, এতদিন এই কাহিনী টিভিতে দেখেছি, আজ নিজের চোখেও দেখে ফেললাম। কত ভালোবাসা, কিন্তু কেউ কারোর সঙ্গে এখনো কথাই বলে নাই, তারপরে অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে একে অপরকে কত ভালোবাসে। নেহার কথা শুনে নিজেকে আর সামলাতে না পেরে সামিয়া নেহার দিকে রাগীভাবে তাকিয়ে বলতে লাগে, ধ্যাৎ নেহা, তুমিও না দিন দিন অনেক বাজে হয়ে যাচ্ছ। আর একদম এরকম করলে আমি কিন্তু তোমাদের সঙ্গে ঘুরতে আসবো না। আমার ভুল হয়েছে তোমাদের সঙ্গে ঘুরতে আসা। সামিয়ার কথা শুনে নেহার বড় ভাই ড্রাইভ করতে করতে বলতে লাগে, কেন নেহা তো ঠিকই বলেছে, এইখানে নেহার খারাপ কিছু বলার তো দেখছি না। হ্যাঁ ও একটু পাক তা এটা ঠিক। আপনি চুপ করুন, আপনাকে আমি কিছু বলি নাই। তারপর নেহার ভাই আর সামিয়ার মধ্যে টুকটাক কথা হতে লাগে। কথা যখন ঝগড়ার পর্যায়ের দিকে যাচ্ছিল তখনই নেহা দুজনকে থামিয়ে দিয়ে বলতে লাগে, হাই আল্লাহ, দুজনের এখনই যে অবস্থা, আল্লাহ জানে বিয়ের পর দুজনের কি হবে। মনে তো হয় আমার ভাই বাহিরে যেরকম সিংহের মতো চলাফেরা করে, ঘরে এসে একদম বিড়াল হয়ে যাবে। আর আমাকেই আর ঠিক রাখতে হবে তোমাদের দুজনকে। আচ্ছা আপু, তোমার ভাই যদি বড় হতো না, তোমার ভাইকেও বিয়ে করে ঘর জামাই করে রাখতাম, কিন্তু কি আর করার, ছোট তো। নেহার কথা শুনে নেহার ভাই আর সামিয়া চুপ হয়ে যায়। তারা কিছুক্ষণ পর পার্কে চলে আসে। গাড়িটা এক সাইডে রেখে পার্কের মধ্য দিয়ে হাঁটতে লাগে। একটা ফুচকা হাউস দেখতে নেহা তার ভাইকে জোর করে সেই দিকে টেনে নিয়ে যেতে লাগে। নেহার ভাই হাত বাড়িয়ে দিতে সামিয়া হাত ধরে ফেলে। ফুচকার স্টলে এসে নেহা ছেড়ে দেয় তার ভাইয়ের দিকে, তাকিয়ে দেখে তার ভাই সামিয়া ম্যামের হাত ধরে আছে। এটা দেখে নেহা বড় বড় দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ, আমারে তো সব ভুল তোমরা করলে, আর আমি সেটা বললেই আমার ভুল হয়ে যায়, তাই না? হুম। নেহার কথা শুনে সামিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু শক্ত করে নেহার ভাই হাত ধরে রাখে। তার ভাইয়ের দিকে আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন অবস্থাতেই তারা তিনজনেই গিয়ে চেয়ারে বসে পড়ে। তারপর ফুচকা অর্ডার দেয়। আচ্ছা ভাইয়া, 2টা ফুচকার অর্ডার দিই, তুমি তো আবার এইসব খাও না। না, আজকে থেকে খাবো, খুব বেশি ঝাল করতে হবে না, আমারটাতে একটু ঝাল অল্প দিতে বলিস। ওকে, ঠিক আছে। কথাটা বলেই নেহা গিয়ে 3 প্লেট ফুচকার অর্ডার দেয়। একটাতে আরও বেশি ঝাল দিতে বলে। নেহা ফুচকাওয়ালা মামাকে ফিসফিস করে বলে, গিয়ে কম বলার কথা বলে। তাই সে সেই মতো ফুচকা নিয়ে তাদের দিকে যায়। একটাতে ঝাল বেশি দিয়ে কম বলেও সেটা নেহার বড় ভাই নিলে ঝাল খেতে লাগে। প্রথম ফুচকা মুখে দিয়ে বাইট দিতে ঝালে তার চোখ লাল হয়ে যায়। নেহা বুঝতে পারে নেহার ভাইয়ের হাত থেকে প্লেট পড়ে যায় ঝালে। সামিয়া এইটা দেখে তার ব্যাগ থেকে বোতল বের করে এগিয়ে দিতে যাবে। এর আগে নেহার ভাই সামিয়াকে কাছে এনে তার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। সামিয়া অবাক হয়ে যায়। নেহা অবাক দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। দুজনেই কিস করতে লাগে। এভাবে প্রায় 5 মিনিট যাওয়ার পর ছেড়ে দেয়। ঝালে এখনও নেহার বড় ভাই হাঁ করে আছে। সামিয়া লজ্জা পেয়ে মাটির দিকে তাকিয়ে বসে থাকে। পাশ থেকে নেহা বলতে লাগে, এইটা কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না ভাইয়া। তুমি একটা পুলিশ হয়ে অন্য একটা মেয়ের মান সম্মানে এইভাবে হাত দিলে? জানতাম কোনো মেয়েকে ইপটিচিং কিংবা বাজে কোনো কাজ করলে পুলিশ সাহায্য করে, কিন্তু আজ পুলিশ হয়ে কিভাবে কি করলে? ধ্যাত, বাদ দে তো সেসব কথা। আর আমারটাতে ঝাল কম দিতে বলছিলাম তোকে, উল্টো তুই আরও ঝাল বেশি দিয়ে এসেছিস। তুই জানিস না আমি ঝাল কম খাই, তাই তো ঝাল নিবারণ করার জন্য আর কি। ও
ও আচ্ছা, বুঝতে পারছি। তা ভাইয়া, তোমার কি ঝাল নিবারণ হয়েছে নাকি না এখনো আবারও হবে? কথাটা বলে নেহা সামিয়ার দিকে তাকায়, দেখে রাগের দৃষ্টিতে সামিয়া নেহার দিকে তাকিয়ে আছে। তারপর নেহা একটু দূরে গিয়ে ফুচকা খেয়ে নেয়। তো ঠিক তখনই কিছু লোক গুলি হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। নেহার ভাইয়ের উপর গুলি বর্ষণ করতে লাগে। নেহার ভাই সামিয়ার হাত ধরে সেখান থেকে উঠিয়ে দৌড় দিতে লাগে। নেহা অবাক হয়ে সেখানেই মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পিছন থেকে একটা ছেলে এসে নেহার কপালে বন্দুক তাক করে ধরে রাখে। ঠিক তখনই স্বাধীনের ছেলেরা এসে হাতে লাঠি দিয়ে বন্দুক হাতে নিয়ে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। নেহা, সামিয়া, নেহার বড় ভাই সবাই অবাক হয়ে যায় এই অল্প কিছুক্ষণের মধ্যেই কি হলো। নেহার ভাই সামিয়ার হাত ধরে পার্কের মধ্যে দৌড়াতে লাগে। সে ভালো করে জানে এগুলো ছেলের সঙ্গে সে একা পেরে উঠবে না। ঠিক তখনই স্বাধীন দৌড় লাগায় তাদের দিক। পিছন থেকে ছেলেগুলোর উপরে আক্রমণ করতে লাগে। এক এক করে সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। নেহার ভাই যখন দেখতে পায় তাদের পিছে আর কেউ নেই, অবাক হয়ে যায়। পিছনে ঘুরে তাকাতেই তো স্বামী আরও বেশি অবাক হয়। পিছনে ঘুরে নেহার ভাই দেখে প্রায় 30 জনের মতো ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর এদিক ওদিক গড়াগড়ি করছে। কারো মাথা দিয়ে রক্ত, কারোর মুখ দিয়ে, কারোর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। স্বাধীন রেখে নেহার ভাইয়ের দিকে যায়। তার হাত থেকে স্বামীর হাত ছাড় নিয়ে পার্ক থেকে বের হয়ে বাসায় চলে আসে। অন্যদিকে নেহার ভাই অবাক হয়ে শুধু তাকিয়ে দেখে। একটু পর নেহা তার দিকে দৌড়ে আসে। নেহার ভাই নেহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, বোন, তোর কিছু হয়নি তো? তোকে কোনো ক্ষতি করতে পারেনি ওরা? না ভাইয়া, কিছুই হয়নি। বাট ওই ছেলেটা এভাবে একা এতগুলো লোকের সঙ্গে ফাইট করলো, ও কি তোমার ডিপার্টমেন্টের ছেলে নাকি? না, আমার ডিপার্টমেন্টের কেউ না। আমিও তো চিনতে পারছি না। আর এইভাবে সামিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। আচ্ছা, ছেলেটা কি হয় সামিয়ার? আরে ভাইয়া, আমিও তো সেইটাই বুঝতে পারছি না, কে এই ছেলেটা? এটা তো আবার ম্যামের ভাইও না তো। কিন্তু তা হতে যাবে কেন? ম্যাম তো বলল তার ভাইয়া ছোট আর সে তো কলেজে পড়ে। ধ্যাৎ, কিছুই মাথায় ঢুকছে না। এখন চলো তো এখান থেকে। আর তোমার পুলিশদেরকেও বলো এদেরকে যেন ধরে নিয়ে লকাবে রাখে। নেহার কথা শেষ হতে নেহার ভাই ফোন বের করে পুলিশ ফোর্সকে ফোন দিলেই তারা চলে আসে। সবাইকে গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর নেহা আর তার ভাই দুজনেই গাড়ি করে সামিয়াদের বাসার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে বের হয়ে নেহা আগে আগে নেহার ভাই নেহার পিছে পিছে আসতে লাগে। দরজার সামনে এসে কলিং বেল দিতেই একটু পরে এসে স্বাধীন দরজা খুলে দেয়। আপনারা কারা আর এইখানে কাকে চান? না, মানে এটা সামিয়া আপুর বাসা না? আর আপনি তো সামিয়া আপুকে এখানে জোর করে নিয়ে এসেছেন। হ্যাঁ, আর সামিয়া আমার আপু হয়। আচ্ছা, ভিতরে আসেন আপনারা। স্বাধীন পিছনে তাকিয়ে নেহার ভাইকে দেখে একটু রাগ হয়, কিন্তু ভেতরে নিয়ে আসে। নেহা আর নেহার ভাই এসে সোফায় বসে পড়ে। দেখে সামিয়া সোফায় বসে আছে। নেহাকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়। ও, তোমরা এসেছো? তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? না, হয়নি। এই ছেলেটা আপনার ভাই বললেন অনেক ছোট, কিন্তু দেখি একাই এতগুলো লোকের সঙ্গে ফাইট করে আমাদের বাঁচিয়েছে। আমিও তো কিছু বুঝতে পারছি না। আর এরা কারা? হঠাৎ আমাদের উপর এভাবে আক্রমণ করলো? মানে কিভাবে যে বলি, আমি এই জেলার পুলিশ সুপার। অনেক লোক আসে আমার কাছে অন্যায়ের অনেক ডিল নিয়ে, কিন্তু সেগুলো অবৈধ কাজ, তাই আমি না করে দিই। কোটি কোটি টাকার ডিল আসলে আমি রাজি হই না। আমি সৎভাবে কাজ করতে চাই। আর হয়তোবা এই ছেলেগুলো তাদের লোক, কিংবা তারাই পাঠিয়েছে আমাকে মারার জন্য। আর বহুবার আমাকে থ্রেট দিয়েছে, কিন্তু আমি কিছু মনে করিনি। সরি, আমার জন্য আজ আপনার এত বড় ক্ষতি হতে নিয়েছিল। অন্যদিকে স্বাধীন দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু সে ভালো করেই জানে এখানে নেহার ভাই না, সে অপরাধী। তার জন্যই তাদের উপর আজ আক্রমণ করতে নিয়েছিল। স্বাধীন চলে যায়, গিয়ে কপি করে নিয়ে এসে তাদের দেয়। তারপর নেহার ভাইয়ের পাশে বসে বলে, আই অ্যাম সরি। আসলে আমি তো অনেক রেগে গিয়েছিলাম। আমি আমার বোনকে কখনো একা বের হতে দেইনি। আমি সর্বক্ষণ থেকেছি। আর আমার বোন বাহিরেও খুব একটা যায় না, তো আপনাদের সঙ্গে বের হয়েছে আর এভাবে আক্রমণ হয়েছে, তাই রেগে গিয়েছিলাম। আরে না, এখানে সরি বলার কি আছে? তোমার জন্যই আজ আমরা বেঁচে গিয়েছি, না হলে বেঁচে ফিরে আসতে পারতাম না।
তারপরে স্বাধীন, নেহার ভাই নেহা, সামিয়া চারজনে মিলে কথা বলতে লাগে। এইভাবে অনেক রাত হয়ে যায়। তারপর নেহা আর তার ভাই বাসায় চলে যায়। স্বাধীন দরজা আটকে দিয়ে সোফায় বসে পড়ে। স্বাধীন কিছু বলতে যাবে, এর আগে সামিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। আজ তোকে দেখে আমি একদমই চিনতে পারছি না। আমার ভাই কিনা সরল সোজা একটা ছেলে, সে কিনা একাই 30 জনকে মেরে মাটিতে ফেলে দিয়েছে। আর এক একজনের যে অবস্থা করেছে, মনে হয় না তারা আর কখনো এই অন্যায় কাজ করবে। আচ্ছা সত্যি করে বলবি ভাই, তুই কে? তোর এই শান্ত চেহারার মাঝে কিছু যে লুকিয়ে আছে, এটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি। সামিয়া প্রশ্নের জবাবে স্বাধীন কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলতে লাগে। না মানে আপু, আসলে তখন কি যে হয়েছে আমার কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে ওদের উপর আক্রমণ করে বসলাম। আসলে তোমার দিকে কেউ তাকালে ওদের মতো অবস্থা করব। আর আমার কিছুই মনে নেই। মনে হলো পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তখন নিজেই বুঝতে পারি নাই। আমার কথা বাদ দাও, আগে তুমি এটা বলো, পাশে যে একটা ছেলে ছিল, কি যেন নাম? ও মনে পড়েছে, জিশান। জিশান ভাইয়া আর তোমার মধ্যে কি চলছে? হ্যাঁ। স্বাধীনের কথা শুনে সামিয়া লজ্জা পেয়ে যায়, নিচের দিকে তাকিয়ে বলতে লাগে। না মানে তোকে কি করে যে বলি বুঝতে পারছি না। আসলে জিসানকে আমার অনেক পছন্দ হয়েছে। আজকে আমাদের ফার্স্ট মিট ছিল, কিন্তু ছেলেটা অনেক ভালো জানিস, আমাকে অনেক কেয়ার করেছে। কিন্তু কিভাবে কি যে হঠাৎ করে গুলি হলো আমরা নিজেও বুঝতে পারলাম না। আর তুই কি করে জানলি এসব বিষয়? যেখানে আমার বোন কখনো প্রয়োজন হলেও বাইরে বের হয় না, সেই কিনা ঘুরতে বের হয়েছে, তাই একটু খটকা লাগলো। তোমার ফোনের লোকেশন তো আমার কাছে আসে, তাই লোকেশন দেখতে দেখতে পার্কে চলে যাই। তোমরা যে ফুচকা খেতে খেতে কি করেছো আমি কিন্তু সব দেখেছি। আচ্ছা, জিশান ভাই কি বিষয়টা জানাচ্ছি, আর ওনার পরিবারকেও বলছি যে যেহেতু আমাদের কেউ নেই, বড় বোনের বিয়ের কথা আমাকে বলতে হবে। আরে না না ভাই, প্লিজ কিছু করিস না। আমি চাচ্ছি যে তুই বিয়ে করবি, প্রতিষ্ঠিত হবি, একটা চাকরি করবি, তারপর আমি বিয়ে করব। তোকে রেখে চলে গেলে তোকে কে দেখে শুনে রাখবে, সময় মতো কে খাবার খাওয়াবে দেবে? এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যদি চলে যাও, আমি আর একটা মেয়ে নিয়ে আসবো। কি বলছিস এসব তুই? আরে আপু, নেগেটিভ মাইন্ডে কেন নিচ্ছ তুমি? তোমার বিয়ে হলে আমি একটা বিয়ে করে ঘরে বউ নিয়ে আসবো, আর আমার সংসার চালাবে। তুমি যতদিন পর্যন্ত না আমি টাকা উপার্জন করছি, ভালো একটা কোম্পানিতে চাকরি না দিচ্ছি। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে কার সঙ্গে বিয়ে দেব এটা ঠিক করা আমার অলরেডি হয়ে গিয়েছে। স্বাধীন টেবিলের উপরে থাকা জগ থেকে পানি ঢেলে গ্লাসে করে খাচ্ছিল। হঠাৎ বোনের এইরকম কথা শুনে বেশম খেয়ে উঠে স্বামী এসে স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। স্বাধীন পানি খাওয়া শেষ হলে সামিয়ার দিকে তাকিয়ে বলে, কিভাবে কি? আর এখনই আমার যার সঙ্গে বিয়ে তাকে পছন্দ করে রেখেছো? আমার কি পছন্দ বলতে কিছুই নেই? আজ পর্যন্ত তোর জন্য যা করেছি তা ভুলে যাস না। আর আমি যাকে পছন্দ করেছি আমি ভালো করে জানি সে তোর যোগ্যই হবে। এখন এইসব কিছু না ভেবে মন দিয়ে লেখাপড়া কর। মনে রাখবি, যে পর্যন্ত না চাকরি বাকরি হচ্ছে তোর, সে পর্যন্ত কোনো বিয়ে শাদী হবে না। কথাটা বলেই সামিয়া তার রুমে চলে যায়। স্বাধীন সেইখানে আর বসে না থেকে রুমে গিয়ে দরজা আটকে দেয়। ফোন বের করে তার বন্ধুদের ফোন করে। শোন, ওরা অলরেডি আমাদের খুঁজে পেয়ে গিয়েছে। ওরা আমার বোনের উপর আক্রমণ করেছিল, আমি বেছে নিয়ে এসেছি। তোরা তোদের পরিবারকে যতদিন না ইমরান শিকদারকে শেষ করতে পারছি, ততদিন একটু ওর নিরাপদ স্থানে পাঠিয়ে দে, আর সব সময় পাহারা দিয়ে রাখবো। আরে শালা, তুই শুধু শুধু টেনশন করছিস। আসলে ওরা তোর সম্পর্কে এবং আমাদের সম্পর্কে কিছুই জানতে পারেনি। বসকে বলে আমাদের সার্ভার থেকে সব কিছু মুছে দিতে বলেছি, মুছেও দিয়েছে, তাই ইনফরমেশন কিছু পায়নি ওরা। আসলে ওরা তোর বোনকে মারতে নয়, ওরা তোর বোনের সঙ্গে একটা ছেলে ছিল, উনি হলেন এই জেলের পুলিশ সুপার, তার উপর আক্রমণ করেছে। আমি সব খবর বের করেছি, জানতাম তুই এমন কিছু একটা ভাববি আর এইরকম প্রশ্ন করবি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর তারপরেও তোরা একটু সতর্ক হয়ে থাকিস। ইমরান শিকদারের হাতে কিন্তু
দেশের নামি দামি সব সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের ইনফরমেশন বের করতে ওর খুব একটা সময় লাগবে না। আরে ভয় পাস না, এর আগে ওকে মেরে ফেলবো। বলছি আন্ডারওয়ার্ল্ডের ডনরা সবাই হুড় করে বাংলাদেশে আসছে। আগামীকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে প্লেনটা ল্যান্ড করবে রাত 2টায়, ওই প্লেনটা বড় বড় সব আন্ডারওয়ার্ল্ডের ডনরা আসছে ইমরান শিকদারকে মারার জন্য। আমি তো এরকম কিছু একটাই আশা করেছিলাম। যাই হোক, ভালোই হলো। এখন পুরো দেশ নয়, পুরো পৃথিবী থেকে বড় বড় ডনদের খতম করতে পারবা। সেটা হয়তো ঠিক বলেছিস, কিন্তু ভুলে যাস না ওরা আন্ডারওয়ার্ল্ডের ডন, ওদের ক্ষমতা অনেক, আর ওদের কাছে অনেক নাম না জানা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আছে, যা আমরাই কয়েকজন তাদের সঙ্গে খুব সহজেই পেরে উঠবো না। হ্যাঁ হ্যাঁ, তাতে আমি ভালো করে জানি। তাই ওদের কোনো জায়গায় মারবো যেন ওদের হাতে হাতিয়ার থাকে না, কেনা বেচা ফিরতে যেন না পারে। শোন, আমি এখনই আপুকে কিছু একটা বলে আমাদের গুপ্ত তো গোডাউনে ঘরে আসছি, তোরাও চলে আয়। তারপরে না হয় যা বলার সেখানেই বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কথাটা বলেই স্বাধীন ভাবতে লাগে কিভাবে তার বোনকে এখন ম্যানেজ করবে। যদি সন্দেহ করে যেই ভাবা সেই কাজ। স্বাধীন তার রুম থেকে বের হয়ে তার বোনের রুমের দিকে যায়। আলতো করে খুলে দেখে সামিয়া ফোনে কথা বলছে। স্বাধীন বুঝতে পারে নিশ্চয়ই জিসানের সঙ্গে, তাই বাইরে থেকে দরজা আটকে দেয়। স্বাধীন ভালো করেই জানে আগামীকাল সকাল 5টা না হওয়া অবধি তার বোন আর বাহিরে বের হবে না, তাই দরজা লাগিয়ে তার রুম থেকে একটা ব্যাগে ল্যাপটপ আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাসার নিচে নামতেই একটা কালো গাড়ি এসে স্বাধীনকে নিয়ে যায়। এইদিকে জিসান বারান্দায় দাঁড়িয়ে সামিয়ার সঙ্গে কথা বলছিল। স্বাধীনকে একটা কালো গাড়িতে উঠে যেতে দেখে বলতে লাগে, আচ্ছা, এত রাতে স্বাধীন কোথায় যায় আর সঙ্গে এত ভারী ভারী ব্যাগপত্র নিয়ে? কি বলো তুমি, পাগল হয়ে গেছো নাকি? স্বাধীন তো রুমে ঘুমোচ্ছে বলল, অনেক ক্লান্ত। আর ও এত রাতে আমাকে না বলে তো কখনো বাইরে যাবে না। আরে আমি নিজের চোখে দেখলাম, সামনে দিয়ে একটা কালো গাড়ি করে চলে গেল। সামিয়া শোয়া থেকে উঠে দরজা খুলতে যাবে, দেখে দরজা বাইরে থেকে লক করা। বুঝতে পারে নেহার ভাই যা বলেছে তা সত্যি, কিন্তু কোথায় গেল এত রাতে? তাকে না বলে দরজাতে আবার লাগিয়ে দিয়ে চিন্তা হতে লাগে। কিন্তু ফোনে ওই পাশে থাকা নেহার ভাই কিছু বুঝতে না দিয়ে বলতে লাগে, ও, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছি। আমার ভাই যে কলেজে পড়ে, তাদের কিছু ফ্রেন্ড সার্কেল মিলে ডুয়েট স্টুডেন্টসদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে একটা প্রজেক্ট তৈরি করছে। এই রাতের পর রাত জেগে কাজ করছে। হয়তোবা ওই কাজ করতেই গিয়েছে একটা ফ্রেন্ডের বাসায়। আর যে দেখলাম ওগুলোতে সব রেকর্ড নিয়ে গবেষণা করছে। রিয়েলি গুড গুড, ভেরি গুড। তোমার ভাইকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমি পুলিশ সুপার হয়ে যেখানে এতগুলো ছেলের সঙ্গে মারামারি ফাইট করতে ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিলাম, সেইখানে তোমার ভাই এসে এতগুলো ছেলেদেরকে নিমিষে মেরে ফেললো, এইটুকু একটা ছেলে হয়ে। আমার মাথাতেও কিছু ঢুকছে না। যেখানে আমার ভাই সরল সোজা কখনো মারামারি করতো না, সে কিনা এতগুলো লোকেদের মেরে ফেলেছে। আর তুমি একটা পুলিশ সুপার হয়েও ভিতর ডিপ্পা আমাকে নিয়ে দৌড়তে লেগে গেলা। বাদ দাও সেই সব কথা। আমি একটা বিষয় চিন্তা করেছি, জানি না তাতেও তুমি রাজি হবে কিনা, কিন্তু আমার ভাই অনেক ট্যালেন্টেড। আমি জানি আমার ভাই ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে যদি ওকে একটু সাপোর্ট দেওয়া হয়। আরে না, সমস্যা নেই, বলো কি বলবে, আমিও একটা বিষয় ভেবেছি। গাইস, গল্প থেকে একটু বের হয়ে আসি, সামনের দিকে আর না যাই। এখন চলো স্বাধীন তার বন্ধুরা কালো গাড়ি করে কোথায় গেল। নতুন একটা রহস্যের উন্মোচন ঘটেছে। তারপর স্বাধীন তার বন্ধুরা জঙ্গলের কাছে রাস্তা দিয়ে যেতে লাগে। একটা গাছের কাছে এসে হাত দিতে মাটির নিচ থেকে রাস্তা বের হয়ে আসে। গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে অটোমেটিক দরজা লেগে যায়। স্বাধীন তার বন্ধুরা গাড়ি থেকে বের হয়ে এক এক করে সবাই তাদের চেয়ারে বসে পড়ে। স্বাধীন তার ল্যাপটপ ওপেন করে প্রজেক্টরের মাধ্যমে তার বন্ধুদেরকে বোঝাতে লাগে, তখন তোদের ফোনে কিছু বলেনি, কারণ ওরা আমাদের ফোনও ট্র্যাক করতে পারে। তাই এখানে আসলে তো আমাদের সব নেটওয়ার্ক জাম হয়ে যায়। তাই এখন বলা যায় আমাদের প্ল্যান হচ্ছে পুরো আন্ডারওয়ার্ল্ড ধ্বংস করার, যেন এমন কাজ করব আমরা তা না বুঝে যায়। আর ওদের ইনফরমেশন রাত 3টায় যে প্ল্যানে আসছে, ওর মধ্যে সবাই আন্ডারওয়ার্ল্ডের ডন,
তাই তো? হ্যাঁ, সবাই আন্ডারওয়ার্ল্ডের ডন। ওদের টিকিট নাম করা পাসপোর্ট আইডি দেখে এটাই জানতে পারলাম ইভেন ওদের যে প্ল্যানটা ওটাও একটা প্রাইভেট জেটের মতোই, যেখানে আন্ডারওয়ার্ল্ডে বড় বড় ডিল হতো। আকাশের উপরে আরও এই প্লেনের ভিতরে থাকা সবাই ডন পাইলট সহ সবাই। তাহলে তো হয়ে গেল। আমার প্ল্যানটা হচ্ছে ওদের প্লেনে আক্রমণ করব আকাশের উপরে। স্বাধীনের এমন আহামরি কথা শুনে সবাই অবাক হয়ে যায়, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে সবাই তাকিয়ে থাকে। এটা দেখে স্বাধীন তার বন্ধুদের দিকে পুনরায় বলতে লাগে, এত অবাক হওয়ার কিছু নেই, ওদের উপর আক্রমণ করব আকাশের উপরে। কিন্তু কিভাবে? তোর কি মাথা ঠিক আছে? পাগল টাগল হয়ে গেছিস নাকি? প্লেনকে আক্রমণ করবে, তাও আবার আকাশের উপরে? আমাদের কাছে তো তেমন ভারী কোনো অস্ত্র নেই, আর আকাশ আক্রমণ করবে কি করে? প্লেনের গতির সঙ্গে কি আমরা পেরে উঠব? হ্যাঁ ফেরদৌস ঠিক বলেছে, আকাশের উপরে কিভাবে আক্রমণ করব, আর আমাদের হাতে তেমন কোনো অস্ত্র নেই যারা পুরো প্লেনকে ক্র্যাশ করে যাবে। তার জন্যই তো আমি আসি, নাকি তোদের কি আমার উপর কোনো বিশ্বাস নেই? আমি যা কথা বলি তাই করি, এটা তোরা ভালো করেই জানিস। আর আমি যেহেতু একবার বলেছি ওদেরকে আকাশে আক্রমণ করব, তাহলে কোনো না কোনো প্ল্যান অবশ্যই করেছি। তাহলে শোন। তারপর স্বাধীন তার বন্ধুদেরকে প্ল্যান সম্পর্কে বুঝিয়ে দিতে লাগে। সবাই স্বাধীনের প্ল্যান শুনে অবাক হয়ে যায়। সবাই আবার দাঁড়িয়ে পড়ে, সবাই হাততালি দিতে লাগে। এজন্যই তো তোকে আমাদের কমান্ডো বানিয়েছি, একদম খাসা প্ল্যান করেছিস। কিন্তু আমার মাথাতে তো এরকম কিছু আসেনি, কিন্তু আদেও কি কাজ করবে? হ্যাঁ করবে, অবশ্যই করবে। এর আগে অনেকে এভাবে প্রস্তুত করেছে এবং ওদেরটা সফলও হয়েছে, আমাদেরটাও হবে। এই ব্যাগের মধ্যে সব কিছু জোগাড় করে রেখেছি আমি। আগে থেকে আন্দাজ করতে পারছিলাম এরকম কিছু একটাই হবে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের সব বন্ধুরা ব্যাগগুলো টেবিলের উপর রাখে। তার মধ্যে থাকা বস্তুগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর সবাই স্বাধীনের কমান্ড অনুযায়ী কাজ করতে লাগে। প্রায় 5 ঘন্টা পর বিশাল বড় একটা রকেট তৈরি করে। যাক, এটা তো প্রস্তুত হলো। ওদের কাজ করবে কি না নট শিওর। যদি কাজ না করে তখন কি হবে? করবে করবে, অবশ্যই করবে। কাজ না করলেও আমার দ্বিতীয় বুদ্ধি আছে। আমি জিপিএসটা সেট আপ দিয়ে দেই। স্বাধীন কাজ করছিল, ঠিক তখনই তার বন্ধু পাশ থেকে ল্যাপটপ স্বাধীনের দিকে নিয়ে এসে বলতে লাগে, আমি ওরা যে এয়ারলাইন্সে আসছে তা হ্যাক করে ফেলেছি। দেখ প্লেনের মধ্যে কি হচ্ছে, সবই এখানেই দেখা যাচ্ছে। ওদের চাহনি, এদের কথাবার্তার ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা প্রত্যেকে আন্ডার ওয়ার্ল্ডের ডন। তাছাড়াও এয়ারপোর্টে যে চেকিং করছে ওখানে ওদের পাসপোর্টের ইনফরমেশন সবগুলো ভুয়া। তারপরেও ওদের পুলিশ এবং পাসপোর্ট অফিসাররা আসতে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতেই আজ আন্ডারওয়ার্ল্ডের কবজায় চলে গিয়েছে। আর ওদের যদি দমন না করতে পারি, এমন একটা দিন আসবে তখন এদের হাত থেকে সাধারণ মানুষ বাঁচতেই পারবে না। তাই যেভাবেই হোক এদের একসঙ্গে কখনোই পাওয়া যায় না। আজ একত্রে যেহেতু হয়েছে, আজ হবে এদের শেষ দিন। স্বাধীনের কথাই তার বন্ধুরা সবাই খুশি হয় এবং উৎসাহিত করতে লাগে। অন্যদিকে স্বাধীন বোন সামিয়া জিসানের সঙ্গে কথা বলতে লাগে। ওদের বয়স একটু তফাৎ আছে, বাট ওরা তা মানিয়ে নিবে। আমার অনেক ভালো লেগেছে। বাবা মাকে বলি আর এভাবেই বলবো আমার বিয়ের কথা। তোমাকে কিছুই করতে হবে না, দেখো সব কিছু অটোমেটিকই হয়ে যাবে। আর আমাকে বউ করে ঘরে তুলে নেওয়ার জন্য প্রস্তুতি হও। যদি একবার যেতে পারি তোমার ঘাড় মুটকে খাবো, এই বলে দিলাম। আমি কিন্তু ভ্যাম্পায়ার। সেটা তো আজ পার্কে দেখলাম। আমি ঝালে কিস করেছি তোমাকে, আর উল্টো তুমি আমাকে পেয়ে আরও বেশি করে কিস করতে শুরু করেছিলে, যেন এখন ঠোঁট কামড়ে খেয়ে ফেলবে। বাদ দাও তো এসব কথা। আর আমি বলি কি, আমাদের বিয়েতে ওদের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? ওরা আর কোনো হারাম সম্পর্কে থাকবে না। না হলে তোমার যে বোন, আমি তো দেখেছি আজকে আমাদের বাসায় এসেছিল তোমরা, তখন আমার ভাইয়ের দিকে এমন করে তাকিয়েছিল যেন একা পেলে খেয়ে ফেলবে। ওরা অনেক হারাম সম্পর্কে লিপ্ত হবে। এর থেকে বিয়ে দিয়ে দিই, বলবো দুজন আলাদা থাকবে যে পর্যন্ত না স্বাধীন চাকরি পাবে। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো। আর কিছু তো বুঝতে পারছি না, বাবা মাকে কিভাবে বলবো? আরে বললাম না, সে বিষয় নিয়ে একদম নিশ্চিন্তে থাকো।
আমার ছোট ভাই জানতে পারছে যে আমি তোমাকে ভালোবাসি। ও সব কিছু ম্যানেজ করে নেবে, দেখো, আর কোনো চিন্তা করতে হবে না। দুজনে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে যায়। দুজনে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। সামিয়ার চোখে ঘুম নেই। সে অনবরত স্বাধীনকে নিয়ে চিন্তা করতে লাগে। অন্যদিকে নেহা স্বাধীনের ফেসবুক আইডি কোনোভাবে জোগাড় করতে পারে না। তার ম্যাম অর্থাৎ নেহার আইডির ভিতরে ঢুকে স্বাধীনের আইডিতে ঢুকে স্বাধীনের পিকগুলো দেখছে আর অনবরত নিজে নিজে বিয়ে করছে। ধ্যাত, ম্যাম বলল তার ভাই নাকি অনেক ছোট, কলেজে পড়ে। একে আদৌ ছোট দেখতে, কি কিউট। এখনই মনে হচ্ছে মোবাইলের মধ্যে আদর করি। এইটুকু ছেলে হয়ে এতগুলো লোকের সঙ্গে কিভাবে মারামারি করলো। আজও যদি না থাকতো ভাইয়া, আমি আর ম্যাম কেউ বাঁচতে পারতাম না। আমি তো আবার ওনার ফাইটিং স্কিল আর ওনার ওপর ক্রাশ খেয়ে যাচ্ছি বারবার। কিন্তু কিভাবে কি করব? ভাইয়াকে বললে তো আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে, পুঁতেও রাখবে। আচ্ছা, কোনোভাবে যদি সামিয়া ম্যামকে বাসায় আনতে পারি ভাবি করে, ভাবিকে ম্যানেজ করতে পারলে ভাবি ভাইয়াকে ম্যানেজ করবে, তখন তো আর ভাইয়া না করবে না। যে ভাবেই হোক, খুব দ্রুতই সামিয়া ম্যামকে ভাবি করে বাসায় আনতে হবে। বাবা মাকে বিষয়টা জানাতে হবে। রাত গভীর হয়ে গেল, কারোর চোখে কোনো ঘুম নেই। সবাই যার যার চিন্তা করছে। এদিকে স্বাধীন অক্লান্ত পরিশ্রম করে তার প্রজেক্টটা সফল হয়। সবাই স্বাধীনকে কনগ্রাচুলেশন জানায়। ভাবতে লাগে আদৌ কি ঠিকঠাক মতো কাজ করবে নাকি। ঠিক তখনই তার বন্ধু স্বাধীনের কাছে দৌড়ে এসে বলতে লাগে, স্বাধীন, ওরা আমাদের রেঞ্জের মধ্যে চলে এসেছে। এখনই ওদের উপর মিসাইল আক্রমণ করতে হবে। আমারও কাজ শেষ। এখন এতগুলি উৎক্ষেপণ করতে হবে। একটা ফাঁকা জায়গা লাগবে আর অটোমেটিক প্লেনে গিয়ে টার্গেট করবে। এইখানে জিপিএসের লগ ইন করা আছে আর আমি সেইখানে প্লেনের লোকেশন অ্যাড করে দিয়েছি সবগুলোতেই। তারপর স্বাধীন তার বন্ধুরা মিসাইলগুলো গাড়িতে লোড করে নিয়ে জঙ্গল থেকে ঠিক মাঝখানে চলে যায় একটু ফাঁকা স্থানে। তারপর মিসাইলগুলো এক এক করে বের করে রেঞ্জ রেখে দেয়। তারপর স্বাধীন বাটন ক্লিক করতে সবগুলো মিসাইল এক এক করে বের হয়ে যেতে লাগে। সবগুলো মিসাইল বের হয়ে গেলে ল্যাপটপে লাইভ দেখতে লাগে। 1 মিনিট পর লাইভ বন্ধ হয়ে যায়। আকাশের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে আগুনের গোলা মাটির দিকে নেমে আসছে। ঠিক তখনই স্বাধীন ড্রোন বের করে আকাশে উৎক্ষেপ করে দেয়। প্লেনের একটু কাছে নিয়ে গিয়ে দেখে পুরো প্ল্যানটা ক্র্যাশ করেছে। মিসাইলগুলো তার যথাযথ কাজ করছে, তাই কেউ বের হতে পারে না। কয়েক ন্যানো সেকেন্ডে পুরো প্লেন জ্বলে পুড়ে একাকার হয়ে গিয়েছে। এমন অবস্থায় বাঁচার কোনো সম্ভাবনা নেই কারোর। ঠিক তখনই পাশ থেকে স্বাধীনের বন্ধুরা স্বাধীনকে এসে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগে, আমাদের মিসাইলটা সফল হয়েছে আর ওরা সবাই মারাও গিয়েছে। তোর মাথাতে এসব আজগুবি চিন্তা কোথা থেকে আসে রে? যাক, আন্ডারওয়ার্ল্ডের ডনরে মারতে পারলাম। এখন শুধু দেশের মধ্যে থাকা ডন আর নেতা যারা অন্যায় কাজ করে তাদের পালা, তাদেরকেও মেরে ফেলবো খুব দ্রুতই। কি বলিস তুই? হ্যাঁ, খুব দ্রুত বলতেই আজকে রাতে হবে ওদের সবার শেষ রাত। আমি ওদের সবার খুঁটিনাটি জোগাড় করেছি। এই দেখ ভিডিও, আর এইখানে সবার লিস্ট আছে। স্বাধীনের কথা অনুযায়ী তার বন্ধুরা ভিডিও আর লিস্ট দেখতে লাগে। সবার মাথা যেন চড়ক গাছে উঠে যায়, কারণ তারা ভাবতেই পারেনি এত পাওয়ারফুল মানুষ এদের পিছে পড়ে আছে। আর সমাজের মাঝে তারা যে শান্ত নিরীহ রূপ ধরে রেখেছে, বাস্তবে তারা অনেক ভয়ঙ্কর। এগুলো কি সত্যি? এরা তো অনেক ভালো আর দেশের সেবা করে। এরা কিভাবে এত বড় বড় মাফিয়াদের পিছনে থাকতে পারে? তোদের সবাইকে দেখ, একটা ফাইল সেন্ড করেছি। ওদের যে সন্দেহ করেছি আর ওরা যে আদেও কাজের সঙ্গে লিপ্ত কিনা তার প্রপার ডিটেলস আর ভিডিও আছে। তোরা হয়তোবা ঘুমিয়ে থাকিস, কিন্তু রাত হলে আমি বের হয়ে পড়ি আর সব খুঁটিনাটি জোগাড় করতে লাগি। আগামী 1 মাস 1 নিমিষেও চোখে ঘুম আসতে দেয়নি। রাত ভরে ইনভেস্টিগেশন করেছি আর আমি এটাও জানতে পেরেছি যে আজ ওরা মন্ত্রী সাহেবের বাংলো বাড়িতে সবাই একত্রিত হবে সকালে 5টার দিকে, কারণ তখন সবাই ঘুমিয়ে পড়ে। জানো, কেউ সন্দেহ না করতে পারে, কারণ তাদের সাপোর্ট দেওয়ার লোকটাই ইমরান শিকদার। আর ইমরান শিকদার এখন ভয়ে আছে, তাই সবাই একত্র হচ্ছে।
তাহলে এত আর ভাবাভাবি কি দরকার? আবার লেগে পড়ি। এখন বেশি করে মিসাইল তৈরি করে আবার বাংলো বাড়ির উপরে ফেলে দিলে নিমিষেই পুরো বাড়ি সহ সকল মন্ত্রীরা নিমিষেই মরে যাবে। কে বলেছে তোদের মাথায় বুদ্ধি নাই? দেখ, আমার সঙ্গে থেকে থেকে তোদের মাথাতেও ঘুরতে চলে এসেছে। তো দেরি কিসে? চল আবার শুরু করি। এবার একটু বড় তৈরি করতে হবে। এবার প্ল্যান নাই, বিশাল বাংলো বাড়িটা ধ্বংস করতে হবে চোখের নিমিষেই, যেন কেউ বাঁচতে না পারে, গার্ড থেকে শুরু করে। স্বাধীনের কথা অনুযায়ী আবার লেগে পড়ে মিসাইল প্রস্তুত করার জন্য। ঠিক তখনই টিভিতে খবর হতে লাগে। সবাই কাজ রেখে সেই দিকে তাকায়। আজ রাত 2টা নাগাদ বাংলাদেশ এয়ারফোর্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল ইউএসএ থেকে একটা যাত্রীবাহী বিমান, যেখানে অনেক বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসছিল। ইনফ্যাক্ট করার জন্য এখানে থাকা প্রত্যেকটা লোক অনেক কোটি কোটি টাকার মালিক, আর ইনভেস্টর সেখানে প্লেন ক্রু সবাই। ঠিক বাংলাদেশের সীমানায় আসার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগে আসলেই হঠাৎ তাদের প্লেনে যান্ত্রিক ত্রুটি হয়। নিমিষেই সেই মাটিতে লুটিয়ে পড়ে প্লেনটা। এরোপ্লেন খণ্ড বিখণ্ড হয়ে যায়, নিমিষে আগুন ধরে যায়, সবাই পুড়ে মারা যায়। কেউ বেঁচে ফিরতে পারেনি। প্রায় 2 ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিসের 14টা ইউনিট কাজ করে আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। অভিজ্ঞ ব্যক্তিরা যা বলছেন কেউই জীবিত নেই, আর কারোর মরদেহ পাওয়া যাবে কিনা ঠিক নেই। দুশ্চিন্তায় আছে, কারণ 3-4 ঘন্টা হলো আগুন জ্বলছে, নিভাতে পারছে না। এই ছিল বিমান ক্রাশ স্থান থেকে। আরও কিছু জানতে হইলে আমাদের সঙ্গেই থাকুন। খবরটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীন আর তার বন্ধুরা হাসতে লাগে। তারা যে মিসাইল অ্যাটাক করেছে কেউ বুঝতে পারেনি, বাংলাদেশে কারোর হাতে ধরা পড়েনি। পাইলটটাও ইপিজেটের সাথে কোনো যোগাযোগ করার সময়ও পায়নি। এটা ভেবে তারা আরও হাসতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। সব মিসাইল প্রস্তুত করা শেষ হলে সেগুলো ফাঁকা স্থানে নিয়ে গিয়ে টার্গেট অনুযায়ী জিপিএস ট্র্যাকার লাগিয়ে রাখে। তারপর স্বাধীন তার বন্ধুদেরকে কিছু একটা বলে সেখান থেকে চলে আসে বাংলো বাড়ির কাছে। ড্রোন পরিয়ে ভিতরে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু ঢুকতে পারে না। রেঞ্জ হয়তো স্যাম্প করে রেখেছে, তাই ড্রোন তার কাছে নিয়ে এসে একটা সেটিং অন করে দিতেই পুনরায় ড্রোন বাংলো বাড়ির মধ্যে চলে যায়। দেখতে পাই এক এক করে সারিবদ্ধ অনেকগুলো ঝুল গাড়ি। বুঝতে পারে সবাই চলে এসেছে। কাজ খুব দ্রুত করতে হবে, তাই স্বাধীন ভিতরে ড্রোন দিয়ে ঢুকে যায়। সবার চোখ ফাঁকি দিয়ে দেখে সবাই টেবিলে বসে আছে। ইমরান শিকদার সবার সামনে টেবিলে বসে কথা বলছে নিজেদের মধ্যে। স্বাধীন এক এক করে সবাইকে দেখতে লাগে। সবাই চলে এসেছে, কেউ বাদ নেই। সবাই কথা বলছে, তখনই সেখানে বই স্থাপিত হয়। স্বাধীনকে দেখে সবাই চমকে ওঠে। খানিকটা দূরে সরে যায় সবাই। ইমরান শিকদার বলতে লাগে, কে তুই? আর তোর এত বড় সাহস আমার এখানে এসেছিস? আর তুই ভেতরে আসলি কিভাবে এতগুলো সিকিউরিটির মধ্যে দিয়ে? কথাটা বলেই ইমরান শিকদার সিকিউরিটি গার্ড বলে চিৎকার করতে লাগে। এটা দেখে স্বাধীন হাসতে লাগে। সবাই অবাক হয়ে যায়। সিকিউরিটি গার্ড ঘরের মধ্যে প্রবেশ করে গোল হয়ে সবাই স্বাধীনের দিকে বন্দুক তাক করে রাখে। তুই ভেবেছিস এইখানে এসে বাঁচতে পারবি? তুই কে? মরে যাওয়ার আগে অন্তত সত্যি কথা বলে যা। কে মারা যায় সেটা না হয় কিছুক্ষণ পরেই জানতে পারবি। আর আমি হলাম তোর জম। তোকে রাস্তায় নামিয়েছে যে। ভেবেছিলাম তোকে খুঁজে বের করতে আমার অক্লান্ত পরিশ্রম করতে হবে। তোকে বের করার জন্যই দেখ সব মন্ত্রীদের আর বড় বড় কর্মকর্তাদের একত্র করেছি। আর তুই কিনা আমার এখানে চলে এসেছিস। ভেবেছিলাম তুই অনেক বুদ্ধিমান, কিন্তু অনেক বোকা দেখছি তুই। তুই একা এসেছিস। আমার সঙ্গে লোক দেখ, তোর হাতে কিছুই নেই। আর সেইখানে আমার ছেলে আর লোকদের হাতে দেখ বড় বড় রাইফেল। একটা ট্রিগার চাপ দিলেই তুই দুনিয়ার মায়া ত্যাগ করবি। কে দুনিয়ার মায়া ত্যাগ করবে এটা একটু পরেই জানতে পারবে। আর আপনাদের বলছি, আপনারা এত প্রভাবশালী আর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, আপনারা সমাজ কিভাবে ধ্বংস হতে কিভাবে দেখতে পারলেন? মানুষেরা সবাই আপনাকে অনেক সম্মান করে, ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আর আপনারাই কিনা এসব পাপ কাজ আর দুর্নীতির সঙ্গে জড়িত। আমি জানি আপনাদের মুখোশ টেনে খুলে দিলেও অনেক মানুষ বিশ্বাস করবে না। তাই দুনিয়ার মায়া ত্যাগ করাটাই হবে আপনাদের জন্য উচিত। আমার জানা মতে এইখানে সবাই চলে এসেছে। বাংলাদেশে
আর কেউ নেই। যারা দুর্নীতি করে, এখন মৃত্যুর জন্য কাউন্টডাউন শুরু করছি। আর ওই পারে গিয়ে ভালো থাকবেন সবাই। জানি যে অপকর্ম করেছেন, কেউ ভালো থাকবেন না, তারপরেও দোয়া রইল। স্বাধীনের কাউন্টডাউন শুরু হতে চারপাশ থেকে স্বাধীনকে গুলি করতে লাগে। নিমিষে ধোয়ার মিশে যায় সবাই। অবাক হয়ে খানিকটা ভয় পেয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে চারিদিক অন্ধকার হয়ে বিকট শব্দ হয়, বিস্ফোরণ হয়। কেউ বুঝতে পারে না, চোখের নিমিষেই সেই পূর্ব বাংলা বাড়িটা তছনছ হয়ে যায়। যেন একটা পিঁপড়ার বাঁশের উপরে মানুষের পাড়া দিয়ে ভেঙে ফেলে দিলে যেরকম হয়। নিমিষে চারিদিক থেকে মানুষ দৌড়ে বের হয়ে আসে। পুরো বাংলো বাড়ির এই অবস্থা দেখে পানি দিয়ে নেভানোর আপ্রাণ চেষ্টা করতে লাগে। ফোন দিলেও তা রিসিভ করে না। সবাই প্লেনের আগুন নিভাতে ব্যস্ত। দেখতে দেখতে আগুন লেগে সব পুড়ে ছারখার হয়ে যায়। স্বাধীন গাড়ি নিয়ে তার বন্ধুদের কাছে চলে আসে। যাক, আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। সব শেষে দেশটা আজকে যেন শান্তিভাবে নিঃশ্বাস নেবে। আমাদের কাজ শেষ। কখনো দরকার পড়লে আবার এই ভয়ঙ্কর রূপে ফিরবো। কি বলিস তুই? কাজ শেষ এটা বললে ভুল হবে। আমরা আবার ফিরে যখন আর দেখব সন্ত্রাস দিয়ে ফিরে গিয়েছে, তাদের নিরাময় করার জন্য আবার ফিরব। ততদিনের জন্য গুড বাই। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।